দেন এটা হচ্ছে আপনাকে এরকম একটা শিট দিয়ে দিবে হাতে। তো প্রথমে থাকবে হচ্ছে এই জব শিট 1, এরকম জব শিট 1 গ্রাফিক ডিজাইন লেভেল 3। এখানে আপনার নামটা, ক্যান্ডিডেট নামটা লিখতে হবে। আপনাকে যে এই শিটটা কিন্তু আগেই দিয়ে দিবে, যে প্রথমে দিয়ে দেয় না, অনেকগুলো শিট দিয়ে দেয়, এগুলো সিগনেচার করতে হয়, নাম লিখতে হয়, ওইগুলোতে কিন্তু প্রথমেই দিয়ে দেয়, অথবা পরেও দিতে পারে, সেগুলো অ্যান্সারের উপর নির্ভর করে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো দেখাই দিবে। তো এখানে প্রথম যে জব 1-এর কাজ কি, কি কাজ, প্রিপেয়ার এ কি একটা একটা ক্লায়েন্টের প্রেজেন্টেশন বানিয়ে দিতে হবে, এবং হচ্ছে কি ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে এটা স্পেসিফিকেশন শিট অনুযায়ী একটা পোর্টফোলিও বানিয়ে দিতে হবে। সময় থাকবে 1 ঘন্টা সময়। ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের কাজটা হচ্ছে 1 ঘন্টা, আধা ঘন্টা করে 1 ঘন্টার সময়। এই, হ্যাঁ, এইটা কাজ করার জন্য এগুলা ভালোভাবে পড়ে নেবেন যে কি কি কাজ করতে হবে। সেই ক্ষেত্রে এখানে জব শিটের মধ্যে বলে দিচ্ছি যে আপনাকে ওয়ার্কিং প্রসিডিওরগুলো কি, ওয়ার্কিং প্রসিডিওর কি, কীভাবে কাজটা করবেন। কাজটা করার জন্য আপনাকে এই জিনিসগুলো পড়ে নিতে হবে, যে আপনার ওয়ার্ডের কাজ কি কি আছে, এখানে কিন্তু সব বলে দেওয়া আছে কি কাজ করতে হবে। আর স্পেসিফিকেশন শিটের মধ্যে তো বলে দেওয়া আছে আপনি কাজটা কিভাবে করবেন। এখানে স্পেসিফিকেশন শিটের মধ্যে কন্ডিশন, অনু কন্ডিশনগুলো দেওয়া আছে, কিন্তু কাজটা করার যে ধাপগুলা, কোনটা কাজের পর কোনটা কাজ করবো, এই জিনিসটা কিন্তু এইখানে বলা আছে। দেন এখানে 6 নম্বর থেকে শুরু হয়েছে আপনার কন্ডিশন, কি কাজ করতে হবে। দেন এটা এখানে পর্যন্ত আপনার পিসিটা প্রিপেয়ার করে দিই স্মুথলি। এই কাজটা কিন্তু আগে থেকে আপনার পিসিটা সুন্দরভাবে পারফর্ম করার জন্য কিন্তু স্মুথলি যাতে রান করে, এটা কিন্তু আগে থেকে করে নিতে হবে। এইখান থেকে আপনার কাজ শুরু হবে। কি করতে হবে, ক্রিয়েট এ ফোল্ডার, একটা ফোল্ডার বানাইতে হবে ডেস্কটপের মধ্যে, যেটার নাম হবে দেন রেজিস্ট্রেশন নাম্বার এবং নেম। মানে কি আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটা দিবে, ওই কার্ডের মধ্যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিতে পারেন, অথবা শেষের যারা ডিজিট আছে ওই ডিজিটটা কার্ডটা লিখে দিতে পারেন, এবং নিজের নামটা। এইভাবে আপনার একটা ফোল্ডার বানাইতে হবে। তো ওই ফোল্ডারের ভিতরে আপনাকে আরও একটা ফোল্ডার বানাইতে হবে, যেটার নাম হবে জব 1। তো এই জব 1 ফোল্ডারটা বানানোর কারণ কি, কারণ কি জব 1-এর যতগুলো কাজ থাকবে ওই ওই ফোল্ডারের ভিতরে হবে। তো এইভাবে আপনি এই যে নিজের নামে এইভাবে ফোল্ডার বানাবেন। হ্যাঁ, তো এই একটা নতুন একটা ফোল্ডার বানিয়ে নেন, কন্ট্রোল শিফট এন শর্টকাট কি। তো এইভাবে তাড়াতাড়ি করতে পারবেন, অথবা রাইট ক্লিক করেও করলেও সমস্যা নেই। কন্ট্রোল শিফট এন, এই কন্ট্রোল শিফট ধরলাম এবং এনে ক্লিক করি, এই যে নতুন একটা ফোল্ডার হয়ে গেছে। এখন এখানে রিনেম্বারও অপশন চলে আসছে। তো আমি নাম দিয়ে দিই যে বিপ্লব, এই বিপ্লব রায় নাম দিয়ে দিলাম। সেই বিপ্লব রায় নাম দেওয়ার পরে এই ফোল্ডারের ভিতরে উঠি। এখন আমি একটা ইন্টার দিব, এটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, আবার একটা ইন্টার দিব। দেন এইভাবে কিন্তু মানে অনেকগুলা শর্টকাট জিনিস আছে, যে আপনি জানা থাকলে কাজের গতি কিন্তু অনেক বাড়ে যায়। এই ধর আমি কি করতেছি, আমি কিন্তু মাউসে ক্লিক করবো না, কন্ট্রোল শিফট এন ক্লিক করলাম, বিপ্লব লিখলাম, রয় লিখলাম। এখন এখন ডাবল ক্লিক করবো, দেন ডাবল ক্লিক করলাম, কি হলো, দেন আপনার ফোল্ডারের ভিতরে ঢুকে গেছে। এখন আমি আবার কন্ট্রোল শিফট এন করবো, এখন কিন্তু মাউসটা ধরি নেই আমি। এখন এখানে লিখবো জব 1, এই জব 1। তো আপনার কাজের এগুলি যদি জানা থাকে, আপনি আগেই এই জিনিসগুলো করে নেবেন, জব 1, জব 2, জব 3। দেন এই জব 1 করছি, জব 1 ফোল্ডার বানাইতে বলছি, জব 1 ফোল্ডার বানাইছি। কোথায় করলাম, এই যে বিপ্লব রায় আপনার ফোল্ডার বানাইছি, এই ফোল্ডারের ভিতরে এই জব 1 ফোল্ডার বানাইছি। কন্ডিশন আমার এই কাজটা শেষ। প্রয়োজনে অ্যাসেসমেন্টের দিন একটা রুল আর ইয়াও নিয়ে আসবেন, ইরেজার, এগুলো ইয়াগুলো নিয়ে আসবেন, ইরেজার, তারপরে রাবার। তো কি করবেন, যেটা কাজ শেষ এটাতে টিক মার্ক দিয়ে দিবেন, রুল দিয়ে ছোট করে টিক মার্ক দিয়ে দিবেন, যাতে বুঝতে পারেন যে এই কাজটা করছি, এই কাজটা করি নাই। পরে যদি যখন জমা দিবেন, ইয়া দিয়ে রাবার দিয়ে মিশাই দিলেন। এই জব 1-এর এই ফোল্ডার বানানো শেষ। এখন অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওপেন করতে বলছে, তারপরে ওইটা একটা একটা ইয়া করতে হবে, একটা কি ফাইল বানাইতে হবে। সো ফাইল জিনিসটাকে, এই যে ওয়ার্ডে যে আপনার একটা ফাইল নেবেন, যে কাজ করবেন, একটা ডকুমেন্ট, নতুন ডকুমেন্ট, ওইটা একটা ফাইল, এটা ক্রিয়েট করতে হবে এবং সেভ করতে হবে। সেভটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কখন কারেন্ট চলে যাবে, কোনো মানে কখন কি হবে, ইলেকট্রনিক জিনিস কখন কি হবে কোনো ঠিক নাই, কখন হ্যাং করবে কি হবে। এই জন্য ডকুমেন্টটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই সেভ করবেন, ব্ল্যাঙ্কটাই সেভ করে। কি নামে সেভ করবেন, জব 1 ওয়ার্ড প্রসেসিং, এবং পাওয়ার পয়েন্টটা হবে জব 1 প্রেজেন্টেশন। তো এইভাবে সেভ করতে হবে। কীভাবে করবো, এই যে আমার আপনার ফোল্ডারের ভিতরে আসলাম, এই জব 1 ফোল্ডার, এর ভিতরে এখন আমার নিতে হবে দুইটা ইয়া। তো এই জন্য ফাইলটা আমরা এইভাবে নিতে পারি। এই রাইট ক্লিক করলাম, ইয়াতে করেন নাই কম্পিউটার অপশন, এইভাবে এই রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে এই যে ওয়ার্ড ডকুমেন্ট, এই নামটা এটা নিছি। এখন এটার নাম দিয়ে দেই জব 1 ওয়ার্ড প্রসেসিং। এই জব 1 ওয়ার্ড প্রসেসিং। আর একটা নেই পাওয়ার পয়েন্টের জন্য, নিউ, এখান থেকে পাওয়ার পয়েন্ট।
এটার নাম দিয়ে দিই জব 1। এই দেন পাওয়ার পয়েন্ট এইভাবে নিয়ে দিবেন, POINT, পাওয়ার পয়েন্ট। তো এইভাবে দুইটা ফাইল নিয়ে নিছি, এখন এইটাতে আমরা কাজ করবো। আগে থেকেই সেভ করে দিলেন তাহলে কি কাজটা করতে আমার সুবিধা হবে। তো এইভাবে দেওয়ার পরে এখন এগুলোর মধ্যে কাজ করতে হবে। পারফর্ম দ্য জব উইদিন দ্য গিভেন টাইম অ্যাজ পার স্পেসিফিকেশন শিট, মানে কি সময়ের মধ্যে, এই যে সময় দেওয়া হয়েছে আপনাকে এই সময়ের মধ্যে স্পেসিফিকেশন শিট অনুযায়ী কাজ করবেন। এখন সব কাজ হচ্ছে স্পেসিফিকেশন শিট অনুযায়ী। এসে সব কাজ শেষ হওয়ার পরে চেক করবেন, মানে চেক করবেন, তারপরে রিভিউ দেবেন কাজটা শেষ হওয়ার পরে, মানে কাজ সব কিছু ঠিক আছে কিনা নিজেই একবার এই কন্ডিশন অনুযায়ী চেক দিবেন যে সব কাজ ঠিক হইলো কিনা। তারপরে সেভ দিতে হবে কোন কোন ফরম্যাটে, পিডিএফ এবং হচ্ছে ডকএক্স এবং পিডিএফ দুইটা এক্সটেনশনে। তো ডকএক্স তো সেভ আছেই, এই কাজটা যখন শেষ হলো, এই কাজটা কাজ করলেন, কাজ শেষ হওয়ার পরে এটাকে আবার সেভ দিতে হবে পিডিএফে। এই জন্যই সেভ আছে আসলাম, ব্রাউজ থেকে এই যে ফাইল টাইপ এখান থেকে পিডিএফ করে দেব। এখানে আবার নতুনভাবে সিলেক্ট করার দরকার নেই যে আপনার কোথায় ফোল্ডার আছে, আপনার ফোল্ডারের ভিতরেই কিন্তু আছে। দেখেন এইখানে একটা ফাইল পাথ দেওয়া আছে, এখানে দেখলেই বোঝা যায়। দেখেন আপনি এই যে আপনার এই যে ফোল্ডারের ভিতরে জব 1 এর ভিতরেই আছে। তো এইখানে আমি সেভ দিলাম, এই যে পিডিএফে সেভ হয়ে চলে গেছে। এটা ওপেন হয়েছে, এটা তো সমস্যা নাই। তো এই দেখেন এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এবং পাওয়ার পয়েন্টের কাজটা করার সময় কি করতে হবে, এটা পাওয়ার পয়েন্টের কাজটা করতে গেলে পাওয়ার পয়েন্টের কাজটা কি কোন ফরম্যাটে সেভ দিতে হবে, MP4 ভিডিও এক্সটেনশনে এবং PPTX। তো PPTX-টা তো আপনার আছেই, PPTX তো আছেই, এটাকে সেভ করতে হবে ভিডিও যে ফরম্যাট আছে ওই ফরম্যাট। তো কাজটা শেষ হওয়ার পর সেভ অ্যাজ কাজ, এখন আমি যেভাবে করছি এইভাবে না, কাজটা শেষ হবে তখন, যখন কাজ শেষ হবে সবকিছু ক্লিয়ার, তখন আপনি নিজে দেখলেন সবকিছু ঠিক আছে কিনা, তারপর ভিডিও যে ফরম্যাট আছে ওই ভিডিও ফরম্যাটে সেভ দিবেন। এখানে অপশনটা আসতেছে না, আমি এখানে কোনো কাজ করে নিয়ে বলে নাকি। এই যে এইখান থেকে যে ফরম্যাটগুলো আছে, যেখানে কোনো কিছু লিখলাম আমি, নতুন স্লাইড নিলাম, তো এটাকে আমরা সেভ করি। এখান থেকে এই যে দেন ভিডিও MPEG4 ভিডিও, এই ফরম্যাটে সবকিছু ক্লিয়ার থাকবে, তারপর সেভ দিয়ে দিবে। MP4 তো আগে দিলে কোনো উপায় দিয়ে আছে হবে, আপনাকে ইয়াটা করবেন আগে, এই যে ডকে PPTX যেটা ওয়ার্ড ফাইল, পাওয়ার পয়েন্টের ফাইল, ডিফল্ট ফাইল ফরম্যাট, ওইটা সেভ দিবেন। আর ভিডিওটা করতে হবে কি, ভিডিও আর পিডিএফটা করতে হবে কাজ শেষ করার পরে। এই জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমার এই ফরম্যাটে সেভ দিতে হবে কাজ শেষ করার পর। হ্যাঁ, এখন ওয়ার্ডের যে কন্ডিশন দেখলেন না, ওই কন্ডিশনে একটা ইয়া বানাইতে আবার টেক্সট যেগুলো থাকবে, কোনো ইমেজ থাকবে, ইমেজ তো থাকবে না, ইমেজের কোনো কন্ডিশন তো নাই। দেখেন এখানে কি কি কন্ডিশন আছে, শুধু মার্জিনটা ঠিক করে নিতে হবে, আর পোর্ট্রেটে কাজ করতে হবে, একটা A4 পেজ নিতে হবে। তারপর টেক্সট যেগুলো থাকবে এই অনুযায়ী অর্গানাইজেশন নেম, অ্যাড্রেস, এই অনুযায়ী এগুলোকে অ্যারেঞ্জ করে বসাইতে হবে। এখানে কিন্তু স্যাম্পলটা আমি পাইয়া নেই কোনোভাবে, ওই জন্য একটা আমি এআই দিয়ে এইভাবে বানাই, একটু আপনাদের কাজটা দেখছিলাম যে ঠিক আছে কিনা। তো মোটামুটি তো সবাই পারছে, এটা বিষয় নিয়ে কোনো ভুল হয়নি। তো আপনারা পারবেন, ওয়ার্ডের কাজ কোনো সমস্যা হবে না মনে হয়। তো দেখেন যে ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের কাজ এইভাবে কাজটা শেষ করতে হবে। তো তারপরে কি আছে, তারপরে আসি এখন এই যে এটা আছে জব 1 প্রথম আমি কিন্তু হেডিংটা পড়তেছি, হেডিংটা কি আছে, দেন এটা কি জব 1 স্পেসিফিকেশন শিটের, এটাও কিন্তু স্পেসিফিকেশন শিট। এটা আছে কিসের কাজ, পাওয়ার পয়েন্টের কাজ। এই পাওয়ার পয়েন্টের কাজের কন্ডিশন এটা, এবং কন্ডিশনটা ভালোভাবে পড়ে নেবেন প্রথম থেকে শুরু করে। এই যে দুইটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে বা একটা থিম বানিয়ে নিতে বলছে, তারপরে কি এই বিভিন্ন হচ্ছে 3 সেকেন্ড পর পর আছে চেঞ্জ হবে অটোমেটিকলি, তারপরে 48 এই ফন্ট সবকিছু ভাবে পড়ে নিয়ে তারপরে উনি ডিজাইন শুরু করে দিবেন। তারপরে এই স্যাম্পল আছে, এই স্যাম্পল দিয়ে কাজ করতে হবে। তো এইগুলো আমাদের ওয়ার্ডের কোনটা কোনটা স্লাইড শো, এইটা এইটা স্লাইড শোটা না, হ্যাঁ সব কাজ শেষ হওয়ার পরে। এই দেখেন এখানে আমি একটা এইটা শেপ দিলাম, এইটাতে একটা শেপ দেই, এইটাতে শেপ দেখেন, এইটাতে 3টা 4টা আমার ইয়া আছে। এখন এই 4টা করে নিস, এখন যদি আপনি একটাতে করে দিতে চান তাও পারবেন, কিন্তু ওইখানে তো আপনার সময় লাগবে বেশি। কেন সময় লাগবে, একটাতে করছেন, একটা দিয়ে দিলেন, পরে আবার একটাতে আর একটা দিয়ে দিলেন, এভাবে না করে
আমি এই যে যখন কাজ শেষ হইলো তখন আপনি এই যে যাবেন ট্রানজিশনে। ট্রানজিশনে আমার কি ইউজ করতে বলছে, এখানে অটোমেটিকলি স্লাইড শো, মানে এটা স্লাইড শো হবে অটোমেটিকলি, এবং ট্রানজিশন হবে কি উইপটা দিতে বলছে। এই যে আমি উইপটা দিলাম, দেওয়ার পরে আমি একটার মধ্যে দিচ্ছি। তো এইটার মধ্যে আমি কি করবো, এইটার মধ্যে চেঞ্জ করবো। কি করবো, এই আফটারটা দিব, কত সেকেন্ড পর আমার ইয়া হবে, এই অ্যারোটাতে ক্লিক করবো, 1 2 3, 3 সেকেন্ড পর চেঞ্জ হবে। তো তারপরে কি করবো, অ্যাপ্লাই টু অলে যদি ক্লিক করি তাহলে অটোমেটিকলি সবগুলোতে ইয়া হয়ে যাবে। সো দেখেন এটা কীভাবে বুঝবেন যে সবগুলোতে হয়েছে কিনা, এই সাইডে তার একটা স্টার চিহ্ন আসছে, আসছে না, এগুলোতে আসছে, এগুলোতে আসে নাই। তো এটা কিন্তু আপনি এটা দেখে বুঝতে পারেন যে আপনার সবগুলোতে ট্রানজিশন অ্যাড হয়েছে কিনা। এই অ্যাপ্লাই টু অলে ক্লিক করলাম, এই সবগুলোর মধ্যে এখন চলে আসছে। তো এটার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনি তো কাজ করছেন, কাজটা সবগুলোর মধ্যে ট্রানজিশন আসছে কিনা, অ্যাপ্লাই টু অলে ক্লিক করলেন না করেন নাই, সবগুলোর মধ্যে আসছে কিনা এইখানে দেখলেও বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হয়েছে তো, এই যে দেখেন, এই যে এগুলা ডিউরেশনটা কি আপনার যে এটা কতক্ষণ মানে থাকবে আর কি, মানে এটা কতক্ষণ থাকবে কতক্ষণ পর, ওই এগুলা কোনো দরকার নাই। আপনার শুধু আফটারটা 3 সেকেন্ড করে দিবেন, হয়ে যাবে। যেহেতু বলছে 3 সেকেন্ড পর চেঞ্জ হবে, এগুলা কোনো বিষয় নেই। তো তার এটা ওয়াইড স্ক্রিন, এটা দেখেন, এটা ডিফল্টেই থাকে। তো এটা কোথায় পাওয়া যায়, এই যে ডিজাইন মেনুতে যদি আমি আসি, এই স্লাইড সাইজ শেষের দিকে, এখানে আসার পর দেন দুইটা আছে, একটা স্ট্যান্ডার্ড, একটা ওয়াইড স্ক্রিন। এটা হচ্ছে 16.9, যেটা ডিফল্টেই থাকে, অথবা কাস্টমাইজ ভাবেও আপনি স্লাইডের সাইজটা বাড়িয়ে নিতে পারবেন। এখানে যদি ক্লিক করি, এখানে হাইড ওয়েট দিয়ে কতগুলো স্লাইড ফ্রম নাম্বার, কত নাম্বার থেকে শুরু হবে, না দিলে মানে কন্ডিশনে যেটা বলছে এটা কিন্তু ডিফল্টেই থাকে। আর যদি সমস্যা নেই, যেটা দেওয়া আছে না এটা কিন্তু ডিফল্টেই থাকে। তো যদি কোনোভাবে যদি চেঞ্জ করতে বলে, এই ডিজাইন মেনুতে থেকে এই স্লাইড সাইজ এখান থেকে স্ট্যান্ডার্ড যদি বলে স্ট্যান্ডার্ড করে দিতে পারবো। এই দেখেন এটা করে দিলাম স্ট্যান্ডার্ড, এই ছোট সাইজ হয়ে গেছে। তো এইভাবে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো তারপরে যে অপশনগুলো আছে, এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। কোনটা, এটা ওয়েব ট্রানজিশন স্লাইড শো, মানে স্লাইডটা যখন হচ্ছে একটা থেকে আরেকটা স্লাইডে যখন যাবে তখন হচ্ছে কি অ্যানিমেশনটা প্লে হবে, ওই জিনিসটা ইনশিওর করা যায়। এই দেন এটাকে আমি দিলাম, এই যে একটা স্লাইডের পর কোনো ক্লিক না করলেই 3 সেকেন্ড পর অটোমেটিকলি স্লাইডটা চেঞ্জ হবে। হ্যাঁ, ওইটাই স্লাইড শো। স্লাইড শো মানে কি, স্লাইডটা যখন শো করবেন তখন 3 সেকেন্ড পর অটোমেটিকলি চেঞ্জ হবে, এটা স্লাইড শো। এই দেন আমি এখান থেকে যে স্লাইড শো আসি, এই যে ফ্রম বিগানিং অথবা এই যে স্লাইড শো যেটা আছে, এমন যদি আমি স্লাইড শো করি তাহলে 3 সেকেন্ড পর অটোমেটিকলি কি চেঞ্জ হবে। এই জিনিসটা ইনশিওর করার জন্য আমরা এই যে আফটারটা দিতে হবে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড দিলাম, দিয়ে অ্যাপ্লাই টু অল। এখন আমি যে এই যে স্লাইড শো করবো ফ্রম বিগিনিং, প্রথম থেকে এই স্লাইড শো করতেছি, এই একটার পর আর একটা 3 সেকেন্ড পর অটোমেটিকলি চেঞ্জ হবে। তো এইটা হচ্ছে আমাকে ট্রানজিশন। আর একটা অ্যানিমেশনও কিন্তু অ্যাড করতে বলছে এই পোর্টফোলিওর মধ্যে, এই ফ্লোট ইন অ্যানিমেশন, এটা কিন্তু অ্যাড করতে হবে প্রত্যেকটা আইটেমের ইয়ার মধ্যে। এই যে পোর্টফোলিওর যে আইটেমগুলো আছে এগুলাতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো তারপরে আসছে এই জব শিট, জব ওয়ানের কাজ শেষ, এখন জব শিট 2। জানি এটার মধ্যে না, এটা আছে জব শিট। এই জব শিটের মধ্যে বলা আছে যে 2 ঘন্টার সময় আছে আপনার, একটা লোগো বানাইতে হবে, একটা পোস্টার বানাইতে হবে। তো তারপরে এইভাবে কাজ করতে হবে। এখানে আবার হচ্ছে ওয়ার্কিং প্রসিডিওরটা বলে দিচ্ছি, কি করতে হবে, নিজের নামে একটা রোল এবং নিজের নামে একটা ফোল্ডার বানাইতে হবে, যেটা কিন্তু আমরা আগেই করছি। আর ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার বানাইতে হবে, জব 2 ফোল্ডার। সেম ভাবে আমি যে ইয়ার আপনার যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে আসলাম, এটা এখন নতুন ফোল্ডার বানাবো জব 2। তো এই কাজটা আপনি প্রথমেই করে দেবেন, জব 1 জব 2 জব 3। এই জব 2 ফোল্ডার করলাম, এই জব 2 ফোল্ডার চলে আসছে। এই জব 2 ফোল্ডার, জব 1 এর ভিতরে আমার হচ্ছে ওয়ার্ড আর পাওয়ার পয়েন্টের কাজ আছে, আর জব 2 এর ভিতরে আমি এখন এক্সেলে ইয়ার ইলাস্ট্রেটরের কাজ করে রাখবো। তো এখানে আবার কি কি কাজ করতে হবে, এখানে স্পেসিফিকেশন শিটটা যেটা আছে এটা আপনাকে ফলো করতে হবে, পড়তে হবে। কালেক্ট রিসোর্সগুলো কালেক্ট করে নিতে হবে এই জবটা করার জন্য। তারপরে ভেক্টর বেস যে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার আছে ইলাস্ট্রেটর, ওইটা ওপেন করে একটা নতুন একটা ডকুমেন্ট নিয়ে ওয়ার্কস্পেসটা সেট আপ করতে হবে। তো ওয়ার্কস্পেস কোনটা, এই আপনার ইলাস্ট্রেটরে যে যখন ওপেন করি যখন একটা পেজ নেই, এইটা হচ্ছে ওয়ার্কস্পেস, এটা পুরাটাই ওয়ার্কস্পেস। এটা কিন্তু আপনাকে নিজের মতো করে চেঞ্জ করে নিতে হবে। তো ধরেন আপনি এটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে,
বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে, এটাকে আপনার সেট আপ করে নেওয়া জানতে হবে কীভাবে কোনো কিছু হইলে এটাকে সেট আপ করে নেওয়া হবে। তো দেন এইটাকে আমি এদিকে চলে আসছি, এটাকে চাইলে আমি এদিকে ড্রাগ করে এখানে সারি দিব, এখানে চলে গেছে। আবার এটাকে ড্রাগ করে আমি যেখানে নিয়ে আসি এখানে সারি দিই, এটা আবার এটার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। আবার এটাকে আবার যদি এইদিকে চলে আসছে, এটাকে আমি এখানে মাঝখানে এসে সারি দিলাম, এটা আবার এটার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তারপর প্যানেল যেগুলো দরকার সেগুলোকে আপনি নিয়ে এসে রাখবেন। অথবা যদি আপনি কোনো একটা রেডি একটা ইয়ে চান, মানে অনেকে তো অনেকভাবে কাজ করে, কোনো প্যানেল এখানে নাই, সে অ্যাসাইনমেন্টের দিনে কি করবেন, এই উইন্ডো মেনু থেকে আসে ওয়ার্কস প্লেসে আসে, এই ওয়ার্কস প্লেস আসে এসেনশিয়াল ক্লাসিক, এটাতে ক্লিক করবেন। এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। অথবা এসেনশিয়াল ক্লাসিকে যদি এখানে থাকেই, এসেনশিয়াল ক্লাসিক আসেই, তারপরেও কিন্তু লেআউটটা এরকম, হ্যাঁ আমি এসেনশিয়াল ক্লাসিক আছে তারপরে কিন্তু লেআউটটা এরকম, কারণ কি আমি এইটার মধ্যে কাজ করছি। এখন এই ক্ষেত্রে কি করবো, আমি এটাকে রিসেট দিয়ে দেবো, এসেনশিয়াল ক্লাসিক, এই রিসেট এসেনশিয়াল ক্লাসিক। যখনই আমি রিসেট দিলাম, এই এটা কিন্তু সব হচ্ছে একবারে, যখনই আমি যখন ওপেন করেন তখন নতুন অবস্থায় থাকে যেরকম, সেই রকম হচ্ছে একদম চলে আসছে। সেই যে কোনোভাবে যদি হচ্ছে আপনার টুলবার যদি না থাকে, টুলবারটা যদি ক্রস হয়ে যায়, অথবা কন্ট্রোল বারটা যদি ক্রস হয়ে যায়, এই যে কন্ট্রোল বারটা যদি আপনার এখানে না থাকে, তো এই সব কিছু আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। এই এখানে কন্ট্রোল নামে অপশন আছে, কন্ট্রোল বারটা নাই, তো কী করতে হবে, কন্ট্রোলে ক্লিক করলে কন্ট্রোল বারটা আসবে, এটাকে এখানে বসাই দিই। আবার এখান থেকে টুলবারটা যদি না থাকে, টুলবারের মধ্যে এই অ্যাডভান্সটা নিয়ে আসি, বেসিকটা নিয়ে আসলে কিন্তু অল্প কিছু টুলস আসবে, এই জন্য করতে হবে টুলবার থেকে অ্যাডভান্সটা নিয়ে আসতে হবে। এইভাবে ওয়ার্কস প্লেসটা আপনাকে রিসেট করে নিতে হবে, মানে চেঞ্জ করে নিতে হবে নিজের মতো করে। তারপরে ভেক্টর বেস গ্রাফিক ডিজাইন সফটওয়্যার সব আছে এখানে, স্পেসিফিকেশন শিট অনুযায়ী কালার স্কিম ইফেক্ট সব কিছু অ্যাপ্লাই করতে হবে এবং সেভ করতে হবে ডিফল্ট ফাইল ফরম্যাটে। মানে কি এআই ফরম্যাটটা আপনাকে সেভ করতেই হবে, তাই এটা কিন্তু স্পেসিফিকেশন শিটের মধ্যে দেওয়া নাই, ওটা শুধু এক্সপোর্ট করার অপশনগুলো আছে, যে পিএসডি পিএনজি জেপিজি, এই যে যে ফরম্যাটগুলো আছে ওইগুলাতে সেভ করার কথা বলা আছে। অনেকে বলে যে এআই ফরম্যাটে কোথায় বলছে, তো তাদেরকে ছবি দিয়ে দেখা যাবে না, এই যে এটা এআই ফরম্যাট, এটা কিন্তু ইয়াতেও এটাতেও বলা আছে, দেখেন এখানেও বলা আছে যে ডিফল্ট ফরম্যাটে সেভ দিতে হবে। এই যে এটা থেকে নতুন একটা ফাইল নিয়ে এই যে এখানে সেভ দিতে হবে, যে এটা প্রথমে বলছে, তো এইটাতেও বলছে কি ডিফল্ট ফরম্যাটে সেভ দিয়ে তারপরে স্পেসিফিকেশন শিটের মধ্যে যে ফরম্যাটে আপনাকে এক্সপোর্ট করতে বলছে এখানে মধ্যে বলে দিচ্ছে, যে ফরম্যাটে আপনাকে বলছে স্পেসিফিকেশন শিটে বলা আছে যে ফরম্যাটে কপি করার জন্য ওইটা করে নেবেন। তারপরে অ্যান্সারকে হ্যান্ড ওভার করতে হবে কাজটা কমপ্লিট হওয়ার পরে। তো এই জন্য করতে হবে কি জব টু ফোল্ডার বানাইতে হবে, এই ফোল্ডারের ভিতরে আপনাকে কাজ করতে হবে। তো তারপরে এই হচ্ছে স্পেসিফিকেশন শিট, এটার মধ্যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে এটা হচ্ছে পড়ে নেবেন, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি। হ্যাঁ জব ফোন না, ওইটা হচ্ছে এআই, এআই জব। হ্যাঁ আচ্ছা ওই বিষয়ে আসতেছি পরে। এখানে দেখেছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে, এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একটু পড়ে নেবেন। এখানে ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্টের মধ্যে বলা থাকে কয়েকটা কালার বলা থাকে, এই যে কালার পেজফুল ব্লু স্কিস, তারপর কালার কোডেরও কথা বলা থাকতে পারে, এই জন্য এই জিনিসটা পড়ে নেবেন যে এখানে কি বলছে। তো তারপরে আসবে কন্ডিশন ফর দ্য জব, সেইটা অতটা ইম্পর্টেন্ট না, শুধু ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কয়েকটা কি রিকোয়ারমেন্ট থাকে, এখানে কালার কোডের কথা বলা থাকে, টেক্সটের কথা বলা থাকে, এই জিনিসগুলো একটু দেখে নিলে কাজ করতে সুবিধা হবে। তারপরে হচ্ছে ক্রিয়েট ভেক্টর লোগো ডিজাইন, একটা লোগো বানাইতে হবে। সো লোগো বানানোর জন্য কন্ডিশন কি, এই যে আপনার গ্রাফিক ডিজাইনের কনসেপ্ট এবং স্কেচ এটা কি আপনাকে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে, মানে এইগুলা ফলো করে কাজ করতে হবে ডিজাইনে। তারপরে ক্রিয়েট এ লোগো ডিজাইন ফোল্ডার, 2 নম্বর এটা কি করতে বলছে, একটা লোগো ডিজাইন ফোল্ডার বানাইতে হবে। কারণ কি আপনার লোগো ডিজাইনে যে কাজগুলো করবেন এটা সেভ করতে হবে, কোথায় সেভ করবেন, এই লোগো ডিজাইন ফোল্ডারের মধ্যে। এবং কিপ অল ইয়োর ফাইলস ইনসাইড দ্য জব টু ফোল্ডার, মানে এই জব টু যে ফোল্ডারটা বানাইছেন ওই ফোল্ডারের ভিতরেই আবার একটা কি করতে হবে, লোগো ডিজাইন ফোল্ডার বানাইতে হবে। সেইভাবে এই যে জব টু ফোল্ডার বানাইছি আমি, এই জব টু ফোল্ডার এটার ভিতরে আবার আসি আবার একটা নতুন ফোল্ডার বানাবো, এটার নাম হবে লোগো ডিজাইন। এই লোগো ডিজাইন ফোল্ডার বানাইছি, এই ফোল্ডারের ভিতরে এখন কাজগুলো সেভ করে রাখবো, দেখি যতগুলো আছে লোগো ডিজাইন রিলেটেড কাজ করবো। সেই জন্য কি করতে হবে, একটা ওয়েব সেকশন থেকে নতুন একটা আর্টবোর্ড নিতে হবে, যেটা ডাইমেনশন হবে 2000 বাই 2000 পিক্সেলের। তো এই জন্য ইলাস্ট্রেটরে আসলাম, এখানে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। আসতে হবে ওয়েব সেকশনে, এই যেহেতু বলছে ওয়েব সেকশনে আসলাম, এখানে করে দিব এখন এটা ডাইমেনশন 2000 বাই 2000। এখানে ব্লিডের কোনো বিষয় না, কোনো কিছু এখানে চেঞ্জ করার দরকার নাই,
এখন এটা ক্রিয়েট, ক্রিয়েট করার পর এই জিনিসটা যখনই ক্রিয়েট করেন সঙ্গে সঙ্গে সেভ। কোথায় সেভ করব? আপনার ফোল্ডারের মধ্যে। হ্যাঁ, কন্ট্রোল এস। তো এখন এখানে দেখি আপনার ফোল্ডার কোথায়, বিপ্লব বিপ্লব এমপ্লয়ার্স, এই যেটা এখানে আসলাম, জব টুর মধ্যে আসলাম, এই লোগো ডিজাইনের মধ্যে আসলাম। আনটাইটেল দিয়ে সেভ করা যাবে না, নাম দিতে হবে শুধু লোগো। অত বেশি ইয়াও করার দরকার নেই, শুধু শুধু নাম দেবো লোগো, শুধু লোগো নাম দেবো, যাতে কি আপনার খুঁজে পাইতে সুবিধা হয়। লোগো মানে শুধু লোগো, লোগো ডিজাইন দিলেও কিন্তু মানে নামটা অনেক বড় হয়ে যায়। ওয়েব সেকশন থেকে নিলে আপনার 8 GB কালার মোড হয়ে যাবে। হ্যাঁ, ওয়েব সেকশন থেকে নিলে তো কোনোভাবে চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। আর যদি কোনোভাবে যদি চেঞ্জ হয়ে যায়, যে আপনি নিছেন এখানে মানে আগে আগে একটা নিছেন আর মনে আছে যে এটা নিছি, এটাই আমি নিয়ে নিই, তো এখানে আমাকে কালার মোড হয়ে আছে, কারণ এখানে দেখতে পারেন যে এখানে যে কালার মোডটা ঠিক আসে না। তো এখানে ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড থেকে এখান থেকে কালারটার মোডটা চেঞ্জ করে দিবেন, তাহলে কাজটা হয়ে যাবে। তো তারপরে কি করতে হবে এখানে কাজ, না না মানে পড়বে, কিন্তু প্রথমেই যদি করে নেন তাহলে কোনো ইফেক্ট পড়বে না। আর যদি কাজ করার শেষে যদি করেন তাহলে কিন্তু ইফেক্ট পড়তে পারে। কিন্তু যদি কালার কোডের কথা বলা থাকে, কালার কোডের ক্ষেত্রে কিন্তু একটু মানে সমস্যা হয়। হ্যাঁ, কালার কোড যদি হয়, কালার কোডের ক্ষেত্রে কিন্তু মানে সমস্যা হয়। তো দেখেন আমি এখানে যদি একটা কালার কোড দিয়ে কাজটা করে দেখি, দুইটা যেহেতু 8 GB কি করে মানে ব্রাইট কালার তৈরি করতে পারে, কিন্তু সিএমএ কিন্তু ব্রাইট ওই ওর যে 8 GB যে ব্রাইট কালার ওইটা কিন্তু তৈরি করতে পারে না। তো সেক্ষেত্রে অবশ্যই কালার কোডটা ভিন্ন হবে, না এই রেড কালার কোড দেবে, এই যে কোনোটা আমি নেই, এই রেডের হচ্ছে কালার কোড, এটা কালার কোড নিলাম, নিয়ে আমি ইলাস্ট্রেটরে আসে দুইটা এখন ডকুমেন্ট ক্রিয়েট করি, একটা প্রিন্ট সেকশন থেকে করি, একটা ওয়েব সেকশন থেকে। তো আমি একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিছি, এটার মধ্যে কালার দিয়ে দিই, কালার দিলাম, এই কালার চলে আসছে। তো সেমভাবে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করি, এটার মধ্যে ওই কালার কোডটাই দিলাম। এখন এইটা কখন সেভ করি, এখানের মধ্যেও সেভ করি। সো এটা আনটাইটেল দিয়ে সেভ করি, সমস্যা নাই। সো এইটা একটা সেভ করছি, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন দুইটাকে ক্লোজ করি। এখন কিন্তু আপনি বুঝতে পারবেন না, যখন কাজ করতেছেন তখন বুঝতে পারবেন না, যখন অ্যাপসকে দেখাই যাবেন। এই ক্লোজ করছেন, ক্লোজ করে এখন ফোল্ডারটা ওপেন করলেন, ওপেন করে জব টু লোগো ডিজাইনের মধ্যে যাই, এই যে লোগো এটা ওপেন করি, দেন এটার মধ্যে কালার দেখি ঠিক আছে কিনা, এই কালার দেন ঠিক আছে, ডাবল এফ 4টা 0। এখন এইটার মধ্যে এইটাতে দেখি, এটাতে দেখি কালার কোড ঠিক আছে কিনা, এই দেন কালার কোড চেঞ্জ হয়ে গেছে। তো এরকম যদি কালার কোডের বিষয় থাকে তখন কিন্তু অবশ্যই এটা ইনশিওর হয়ে নেবেন যে কোনটা কোথা থেকে নিতে বলছে। মাঝে মধ্যে কিন্তু যে আমাদের যে গ্রাম্য বাজার যে লোগোটা ছিল ওইটার মধ্যে কিন্তু কালার কোডটা ভুল আছে, মানে ওইখানে কালার কোড দেওয়া আছে, ওইটা কালার কোড হচ্ছে ওয়েব সেকশনের মানে কিসের প্রিন্টের সিএমওয়াই এর কালার কোড। হ্যাঁ হ্যাঁ, তাই সমস্যা নেই, মানে সেক্ষেত্রে অ্যাসেসরকে যদি বুঝতে পারেন যে এখানে ভুল আছে তাহলে অ্যাসেসরকে বলতে হবে। না, অ্যাসেসরকে বলতে হবে, মানে অ্যাসেসর যদি কালার কোড দেখতে আসে, আপনি যদি বলতে না পারেন কালার কোডটার কি সমস্যা, তাহলে কিন্তু সমস্যা হবে। কালার কোড যদি না থাকে, কালার স্কিম যদি দিয়ে দেয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওইখানে যে কালার কোডটা আছে, আপনি এখানে কাজ করতেছেন ওয়েব সেকশন থেকে নিতে বলছে, ওয়েব সেকশন থেকে নিছেন, কিন্তু কালার কোড হচ্ছে সিএমআই এর, সেক্ষেত্রে কালার কোড ভুল আসছে, আপনি তো বুঝতে পারবেন না যে এটা কিসের, আপনি বুঝতে পারবেন তখন অ্যাসরকে কি বলবেন আপনি, তো বলতে দিচ্ছি ভুল, মানে দিচ্ছি ঠিক আসতেছে না, দিচ্ছি ঠিক আসতেছে না, তখন বলবেন, তখন কি অ্যাসর বলবে কি আপনি জানেন না, এবার আরেকবার জানে আরেকবার বসে, তো বলবে না। একবার রিহার্সমেন্টে বসছিল ওই যে উত্তম কুমার নামে একটা ছেলে, আপনার মতোই চেহারা, আপনার মতোই, ওই যে ওই পিছিয়ে বসছিল রিহার্সমেন্টে, ওনার কালার কোড ভুল ধরছে, এই গ্রাম্য বাজার ওইটাই আসছিল, তো ওরা হচ্ছে কালার কোড ভুল ধরছে, বলতেই পারে না। হ্যাঁ, না না পাখিরাটা না। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনে যা থাকবে ঠিক আছে, কিন্তু আপনি একটা কাজ করতে বলছে, কালার কোডটা তো ঠিক আসে নাই, কেন ঠিক আসে নাই এই জিনিসটা আপনার তো ইনশিওর মানে জানতে হবে তো। বলতে না পারলে তো তখন
সো তারপরে কি আছে, সেইভাবে এটাকে কাজ করলেন। কাজ করার পর এটাকে পুরো যখন কাজটা শেষ হবে তখন এটাকে আবার সেভ দিতে হবে। এই যে এটা কাজ করলেন, কাজ করার পরে এই যে পেজফুল ব্লু স্কিচ বলছে, এই এই কালার স্কিমটা নিয়ে কাজ করতে হবে। এখানে কিন্তু কালার কোডের বিষয় নাই, সেক্ষেত্রে কোনো যদি কালার কোডের কোনো ইয়াও আসে তারপরও বিষয় কোনো কিছু হবে না, মানে সিমিলার কালার হইলে হলো। তারপরে ইউজ দ্য ফন্ট নেম, এই টাইমস নিউ রোমান্স, এটা তো ডিফল্ট ভাবেই থাকে। এই জন্য অবশ্যই চেক করে নেবেন, যদি কোনো ফন্ট বলা থাকে যে একটা ফন্টের কথা বলছে, আগে ইনস্টলে চেক করে নেবেন যে আছে কিনা। যদি থাকে তাহলে তো আর ইনস্টল করার দরকার নাই। তারপরে লোগোটাকে রাখতে হবে 2000 বাই 2000 পিক্সেলের আর্টবোর্ডের ভিতরে। দেন এটা কিন্তু অনেকে ভুল করে যে অন্যটা আর্টবোর্ড নিয়ে করতে হবে নাকি। সেটা কি, আপনার যে আর্টবোর্ডটা নিছেন 2000 বাই 2000 পিক্সেল আর্টবোর্ড, এর বাইরে কি কাজ করবেন? এর বাইরে যাতে কাজ না করেন, এই জন্য এটা বলছে যে আপনি যে আর্টবোর্ড নিছেন ওই আর্টবোর্ডের ভিতরেই রাখবেন, ওর বাইরে কোনো কিছু রাখা যাবে না। তো অনেকে কি করে, একটু কালার স্কিমটা সাইডে রাখিয়ে দেয়, তো যখন কাজ শেষ হবে এটাকে ডিলিট করে দিবেন, কালার স্কিমটা রাখা যাবে না। তো এটা সাইডে রাখা যাবে না, ওইটা ডিলিট করে দিবেন। শুধু আপনার লোগোটাকে সুন্দরভাবে আর্টবোর্ডের ভিতরে একটু বড় করে দিয়ে, আর্টবোর্ডে একবারে ফুলফিল ভাবে বসে, ছোট করে দেওয়া যাবে না, একবারে ফুলফিল ভাবে আর্টবোর্ডটা ততটা একবারে যাতে একটু একটু ফাঁকা জায়গা রেখে এইভাবে বড় করে দিতে হবে। যতটা জায়গা ধরে একটু ফাঁকা জায়গা রেখে, মানে একটু মার্জিন রেখে কাজটা একবারে বড় করে সুন্দরভাবে অর্গানাইজ করে বসাইতে হবে। তারপরে এটাকে করতে হবে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভিউ করতে হবে, মানে কি একটা মোকআপ করে দেখাইতে হবে। সেই যে এরকম, এখানে স্যাম্পলটা নাই, সে একটা করতে হবে কি দুইটা স্যাম্পল ইয়া করতে হবে। সে ওই জন্য কি করতে হবে, আরও একটা নতুন একটা ডকুমেন্ট নিতে হবে। নতুন একটা ডকুমেন্ট নিতে হবে, এইভাবে কন্ট্রোল এন করে এই নতুন একটা ইয়া যেটা আমরা কাজ করলাম, এটা এই 2000 বাই 2000 পিক্সেল আর্টবোর্ড নিলাম, নিয়ে এইটার মধ্যে এখন একটা শেপ নিতে হবে, দুইটা শেপ নিতে হবে। তো যদি বলে যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, তো হরিজন্টাল এবং ভার্টিক্যাল মানে কি, হরিজন্টাল মানে হচ্ছে এই দিক দিয়ে, ভার্টিক্যাল হচ্ছে এই দিক দিয়ে। সো আমাদের এই দুইভাবে দেখাইতে হবে। সো লোগোর নিচেতে একটা টেক্সট থাকে, সো লোগোটা থাকে, সো এইভাবে কি দুইটাকে সুন্দরভাবে বসাইতে হবে। এই দেখেন লোগোটা আছে এখানে, টেক্সট আছে এখানে। তো যদি বলে হচ্ছে ভার্টিক্যালি, সো ভার্টিক্যালি মানে কি এখানে একটা এখানে একটা, ভার্টিক্যালি এটা হচ্ছে ভার্টিক্যালি। আর হরিজন্টালি হলে লোগোটা এই পাশে চলে আসে আর টেক্সটটা এই পাশে, তখন হচ্ছে ভার্টিক্যালি হবে। সেইভাবে আমাদের দুইটাকে দুইভাবে দেখাইতে হবে। সেই জন্য দুইটা শেপ নেবেন। এই যে এখানে একটা শেপ, এখানে একটা শেপ নিলাম, দেন সেক্ষেত্রে দুইটা শেপ দুইবার নেওয়ার দরকার নাই। এইভাবে একটা শেপ নিলাম, শেপ নিয়ে অ্যারেঞ্জ করে সেন্টারে বসাই দিস। এখন এইটারে ওয়ালটা ধরে কপি নিই, এই যে কপি নিস, কপি নিয়ে এখানে বসাই দেই। এটাকে একটু ছোট করে দিতে পারি এবং এইটাকে বড় করে দিই, এইভাবে সুন্দর করে অর্গানাইজ করি। ভার্টিক্যালটা বড় বড় করতে হবে, যেহেতু এখানে একটা লোগো, এখানে টেক্সট এই দিক দিয়ে হবে, এই জন্য এটা বড় হবে। আর এটা এই দিক দিয়ে যেহেতু এটা ছোট হবে। এবং এই দুটার মধ্যে একটু শ্যাডো অ্যাড করে দিবি, ইফেক্ট থেকে স্টাইলস থেকে ড্রপ শ্যাডো, একটু হালকা করে ড্রপ শ্যাডো অ্যাড করে দিলাম। এখন এটার কালার চেঞ্জ করতে হবে, কোনো মানে নেই, হোয়াইটে থাক, শুধু লোগোটাকে এনে বসাই দেন। বসাই দিয়ে এটাকে আবার সেভ করতে হবে। এই কী কী ফরম্যাটে সেভ করতে হবে, লোগোটা এবং এইটা দুইটাকেই সেভ করবেন, পিএনজি, পিএইচডি, পিএনজি, জেপিজি, এসবিজি, পিডিএফ, ইপিএস, এই যতগুলো ফরম্যাট আছে সবগুলাই। কীভাবে করবেন এটা, এটা করার জন্য কি এটা কাজ এখনই করার দরকারই নেই, এই জিনিসটা আপাতত রাখি দেন। যে এটা 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 যদি প্রথমে করেন, পরে দেখতেছেন একটু ভুল হয়েছে, পরে ওইটা আবার কারেকশন করলেন, কিন্তু আপনার পিএনজি ওইটার মধ্যে কিন্তু কারেকশন হবে না। এই জন্য করবেন কি, এটার এআই ফাইলটা শুধু সেভ করে রাখেন। এটার এআই ফাইল সেভ করলাম, পরে এই পাশে কাজ করতেছি, এই পাশে মোকাপের কাজটা করলাম, এটারও এআই ফাইল সেভ করলাম। তারপরে আর পোস্টার ডিজাইনের কাজ করতেছি, ওইটারও এআই ফাইল সেভ করছি। আর কি অরিজিনাল জিনিসটা কিন্তু আছে, এটা আমার মোকাপ করছে, এটা মোকাপ নামে এইভাবে সেভ করে দিই। অরিজিনাল যে আমাদের যে ফাইলটা ডিফল্ট ফাইল ফরম্যাট এটা আছে। এখন যখন সেভ করতে যাব সবগুলো কাজ শেষ হয়েছে, এই পাশে আমরা ইয়ার কাজও শেষ করি। আচ্ছা এইটা কাজ এখন এটা এটা এখন রাখি, এটা পরে করব। এই যে হ্যাঁ, এআই ফাইলটা সেভ করে রাখো। আচ্ছা লোগো, হ্যাঁ লোগো ডিজাইনের ভিতরে, যেহেতু এই লোগো ডিজাইন না, জব লোগো ডিজাইনের ভিতরে সব কিছু হবে না, শুধু লোগো ডিজাইনের যতগুলো কাজ এইটা হবে লোগো ডিজাইন ফোল্ডারের ভিতরে। তারপরে চলে আসবে আছে আপনার পোস্টার ডিজাইন। কারণ লোগোটাও তো একটা মোকআপটাও তো লোগোরই একটা কাজ, তাই না? লোগোটাকে আমরা দেখাচ্ছি। দেখেন এখানে ব্র্যাকেটের ভিতরে এই যে বর্ডারের ভিতরে এই কাজগুলো সবগুলাই একই কাজ, এই কাজগুলো সব হচ্ছে লোগো ডিজাইনের ভিতরে থাকবে। তারপরে চলে আসছে আপনার এই যে টাস্ক 2 এর কাজ পোস্টার ডিজাইন করতে হবে। করার জন্য এই 2 নম্বর কন্ডিশনে বলে দিয়েছে পোস্টার ডিজাইন ফোল্ডার বানাইতে হবে এবং সবগুলো কাজ জব 2 ফোল্ডারের ভিতরে রাখতে হবে। হ্যাঁ,
এখন এই যে লোগো ডিজাইন ফোল্ডার করছেন, এই লোগো ডিজাইন ফোল্ডারের ভিতরে আপনার এই আর কাজ রাখা যাবে না, লোগো ডিজাইনের ভিতরে লোগো ডিজাইনের কাজ রাখতে হবে। কারণ এই জন্য আবার কন্ট্রোল-শিফট-এন দিয়ে নতুন একটা ফোল্ডার বানাই, যেটার নাম হবে পোস্টার ডিজাইন। এই পোস্টার ডিজাইন এখন কোথায়? হ্যাঁ, লোগোর পরে মোকআপ। এখানে স্যাম্পলটা নাই, তো স্যাম্পল থাকে না একটা, এই যে একটা দেখা দেখা যায় না, একটা শেপের ভিতরে একটা লোগো থাকে, একটা ইয়া থাকে। ওটা দেখাইতে হবে, মানে এই যে স্যাম্পলটা দেখাইতে হবে মোকআপের। ওইটাই যে হরিজন্টাল ভার্টিক্যাল, যে এরকম ভাবে বানাইতে হবে, এইরকম দুটো শেপ নিয়ে এরপর খালি লোগোটা বসাই দিবেন। এখানে ওইটা লোগো, এখানে আরেকটা লোগো। হ্যাঁ, পোস্টার তো না, এই লোগোর নিচে, লোগোর পরে মোকআপ, লোগোর। হ্যাঁ হ্যাঁ, এইখানে তো লোগোটা আছে আপনার এই যে লোগো ডিজাইন ফোল্ডারের ভিতরেই থাকবে। হ্যাঁ, একই এক ফোল্ডারের ভিতরে থাকবে। আর হচ্ছে পোস্টার ডিজাইনের কাজ থাকবে পোস্টার ডিজাইনের ভিতরে, লোগো ডিজাইনের ভিতরে। হ্যাঁ, এই যে লোগো লোগো আর মোকআপটা থাকবে। আর পোস্টার ডিজাইনের ভিতরে পোস্টার ডিজাইনটা থাকবে, এবং এই যে প্রিন্টেড যেটা ক্রোম মার্ক রেজিস্ট্রেশন মার্ক দেন, ওইটাও আপনার পোস্টার ডিজাইনের ভিতরে থাকবে। হ্যাঁ, দুইটা ফোল্ডার হবে, সমস্যা নেই। আপনি কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, স্যার মানে ভুল ধরবে না, এই জন্য ভুল ধরবে না, ওইটা অতটা মানে ভুলের কিছু নাই, কিন্তু অর্গানাইজ ভাবে রাখতে পারলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাধিক বুঝলাম বুঝলাম না। আচ্ছা, আপনি যেটা বুঝতেছেন ওইটাই করেন, সমস্যা নেই, ভুল ধরবে না এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা করেন, সমস্যা নেই। পোস্টার ডিজাইনে কিন্তু দুইটা কাজ আছে, একটা হচ্ছে পোস্টারটা ডিজাইন করবেন, একটা এই যে এই সাইজে 17x23 ইঞ্চি সাইজে। হ্যাঁ প্রিন্ট সেকশন থেকে 17x23 ইঞ্চির একটা সাইজ নিয়ে আপনাকে এটা করতে হবে, ইয়া এই যে পোস্টার ডিজাইনের জন্য পেজ সেট আপ করে নিতে হবে 17x23 ইঞ্চি প্রিন্ট সেকশন থেকে। নতুন একটা ডকুমেন্ট নেই, যেটা সাইজ হবে প্রিন্ট সেকশন থেকে নিতে হবে। প্রিন্ট সেকশনে আসলাম, আসার পর এটা কি হবে, ইঞ্চি 17x23 ইঞ্চি। তো এই জন্য ইঞ্চির এই যে ইয়াটা আছে, ইউনিটটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন আপনি ব্লিড নিতে চাইতেছেন, ইউনিটটা কিন্তু ইম্পর্টেন্ট। যে কোনো কাজ করতে যাবেন, ইউনিটটা কিন্তু ইম্পর্টেন্ট। সেই ইউনিটটা কি করতে দিতে হবে, ইঞ্চি। তারপরে এখানে 17x23। এখন এখানে আমাদের ব্লিড নিতে হবে, সো ব্লিডটা কিন্তু আমরা এখানে নিব, সমস্যা নাই, যেহেতু আমাদের একটা পেজের মধ্যেই কাজ করতে হবে, এখানে কোনো সমস্যা নেই। ব্লিডটা আমরা 0.125 এখানেই নেব। এইখানে এই যে অ্যারোটাতে একটা ক্লিক করব, এই আমাদের ব্লিডটা চলে আসবে। শেষে দেখতে হবে ইঞ্চি আছে কিনা, পিটি অথবা পিক্সেল কোনো থাকলে কিন্তু ব্লিডটা অনেক ছোট আসবে, এই জন্য কিন্তু দেখাই যাবে না। তো এই জন্য এটা এইভাবে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর জানাই যে ব্লিড চলে আসছে, এই লাল দাগটা এটা হচ্ছে ব্লিড। সেই এইখান থেকে আমাদের কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা কাজ শুরু করতে হবে এইখান থেকে। আর যেগুলি ইনার সেফটির গাইডের ভিতরে আমাদের বিভিন্ন টেক্সট, ইমেজ, হ্যাঁ, যেই কাজগুলো থাকবে, এই যে এইখানে দেখেন, এখানে যে কাজগুলো আছে, এই দেন এখানে কোনো মার্জিন আছে, কিছু আছে, কিছু নাই। তারপরেও দেখেন সবগুলো সুন্দরভাবে অ্যালাইন করা আছে। এইখানে এতটুকু জায়গা ফাঁকা দিছে, আবার নিচের দিকে ফাঁকা আছে, আবার এইখানে এতটুকু জায়গা ফাঁকা আছে, সবগুলো কিন্তু সিমিলার ভাবে অতটুকু জায়গা করে কি ফাঁকা দিয়ে দিছে। তো কেন দিছে, এটা হচ্ছে মার্জিনটা দেওয়ার ফলে একটু কি মানে ডিজাইনটা দেখতে মানে সুন্দর, মানে মিনিমাল লাগে আর কি। সেই এই ফাঁকা জায়গাটাকে দিতেই হবে, মার্জিনটা কিন্তু দিতে হবে। এই জন্য আমরা এই পেজটা রেডি করে নিয়েছি। এখন এই পেজটাকে সেভ করি। সেভ করবো কোথায়, এই জব টু ফোল্ডারের ভিতরে আসলাম, এই পোস্টার ডিজাইন, এখানে পোস্টার ডিজাইন দিয়ে দেয়, এটার নাম এই পোস্টার ডিজাইন দিয়ে এই ফাইলটা এখানে সেভ দিয়ে দিলাম। সেই ফাইলটা সেভ দেওয়ার পরে এখন আমরা এটার মধ্যে কাজ করব। কি কাজ করতে হবে, সেইভাবে হচ্ছে যতগুলো কাজ থাকবে সব কাজ করবেন। এখন এখানে তারপরে বলা আছে, এখানে 1 ইঞ্চি আপনাকে ইনার সেফটি মার্জিন নিতে হবে। সে যখন মার্জিনটা নেবেন, তখন কিন্তু আপনার ডিজাইন এরিয়ার সাথে সম্পর্ক। ব্লিডটা কিসের জন্য নিয়েছি আমরা, ব্লিডটা কিন্তু
ব্লিডটার সঙ্গে আমার ডিজাইনের কোনো সম্পর্ক নাই। ডিজাইনের সাথে কখন সম্পর্ক হয়? যখন আপনি কাটতে যান, যখন কাটতে যাবেন তখন কিন্তু আপনাকে মানে যাতে একটু সাদা অংশ না আসে, এই যে যেমন আজকে কাজটা করছে, এইটা দিয়ে দেখাইতে দিলে হচ্ছে বুঝতে পারবেন ভালোভাবে। গেল। এই শামীম ভাই একটা প্রিন্ট করে কাজ করছে, যে প্রিন্ট করছে দেখছেন? কোথায় গেল? এই দেন, এই কাজটা করছে, এই কাজটা করে এখানে প্রিন্ট করছে, এই যে এটা এই কাজটা করছে। কাজ করার পর এখানে প্রিন্ট নিয়ে কাজ করে নাই, যার ফলে এই প্রিন্ট করছে, প্রিন্ট করার পর কাটার পর এই দেখেন একটা সাদা দাগ আসছে। এই সাদা দাগটা আসার ফলে কি ভালো দেখাচ্ছে? জানি এটা দেখার পর দেখা যাচ্ছে কি এরকম হচ্ছে আমার সাদা দাগটা দেখা যাচ্ছে। এই জন্য কি কাটিং এর সময় যাতে এই সাদা দাগটা না আসে, এই জন্য কি করতে হবে, একটু এক্সট্রা অংশ নিয়ে ডিজাইন করি, ওই অংশটা কাটি ফেলাই দেবো, তাহলে কি হবে, এই সাদা দাগ আসবে না, তাই না? এই জন্য কিন্তু আমাদের ব্লিডটা দরকার। এই জন্য এই যে একটু ছোট্ট একটা অংশ, এই ওইটা অংশ আমরা কাটি ফেলাই দিলে কোনো কি খুব বেশি খরচ হবে? অল্প একটু অংশ ওরে কাটি ফেলাই দেবো। সেই জন্য কি করতে হবে, এই ব্লিড থেকে আমাদের কাজ করতে হবে। ব্লিডটার সঙ্গে আমাদের ডিজাইনের সম্পর্ক নাই, ব্লিডটা কাটিং এর সাথে সম্পর্ক, যাতে কাটিং এর সময় আমরা ওইটা ফেলাই দিতে পারি। এখন আমাদের ইনার সেফটি গাইড নিতে হবে। তো ইনার সেফটি গাইড কি আমি ইনার ব্লিড থেকে নিব? আমার কি ইনার সেফটি গাইড আছে আমার কি ডিজাইনের সাথে সম্পর্ক, ডিজাইনে যাতে আমার একটা ফাঁকা জায়গা থাকে, একটা সাইডে মার্জিন থাকে, এই মার্জিনটা নেওয়ার জন্য আমরা কি ওই কাজটা করি। তো এই জন্য আমরা শেপ নিতে হবে, শেপ দিয়ে বানাবো। এখানে কিন্তু আমাদের অপশন নাই যে আমরা এখানে ওইখান থেকে বানাই নেব। তো এই জন্য করতে হবে কি, আমাদের ম্যানুয়ালি বানাইতে হবে। তো এই জন্য এই যে আর্টবোর্ডের যে মাপ আছে ওই অনুযায়ী একটা শেপ বানাই নি। তো এইভাবে ক্লিক করে ড্রাগ করেও নিতে পারেন, অথবা যে আর্টবোর্ডের যে সাইজটা ছিল 17/23, এইভাবে লিখে দিলেও হবে 17/23, এই দিলাম, এই যেন আমার শেপ চলে আসছে। এই শেপটাকে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে দিই, সেন্টার এইটা বসে গেছে। এখন এইটাকে করতে হবে, অফসেট পাতে যাইতে হবে, অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত আসার পর 1 ইঞ্চি। তো প্লাস 1 ইঞ্চি দেওয়া যাবে না, -1 ইঞ্চি দিতে হবে, কারণ কি ইনার সেফটি। তো এই জন্য স্ক্রল করি নিচে ধীরে 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 এই -1 ইঞ্চি হয়ে গেছে। তারপর ওকে, তখন ওকে দিলাম, দেন এটা আমার একটা শেপ শ্রিঙ্ক হয়ে শেপ একটা চলে আসছে। আর এটাকে রাইট ক্লিক করে মেক গাইড, এই যে গাইড করে দিলাম, এটা গাইড হয়ে গেছে। তো এই গাইডটা যদি আপনার আবার সিলেক্ট হয়, সেক্ষেত্রে গাইডটাকে লক করে দেবে। এই যে কোনো কিছু সিলেক্ট যদি না থাকে, তখন আপনি যদি যে কোনো জায়গায় ক্লিক করেন, এই এখানে অপশনগুলো চলে আসবে। এই যে আনলক গাইড, যারা লক আছে মানে এখানে যদি ক্লিক করি তাহলে আনলক হবে। আবার অপশন আছে হাইড গাইড, এখানে যদি হাইড গাইডে ক্লিক করি তাহলে হাইড হবে। এখন যদি আমি হচ্ছে হাইড হয়ে গেছে, এখন যদি আমি শো করি শো গাইড, তাহলে শো হবে। এই যে ইয়া সহ কিন্তু ব্লিড সহ কিন্তু হাইড হয়ে গেছে। কারণ কি, ব্লিডটাও কিন্তু একটা গাইড, এখানে কিন্তু একটা গাইড আকারে কিন্তু আছে। তো এই যে শো গাইড করলে শো গাইড হবে, হাইড করলে হাইড হবে, আনলক করলে আনলক হবে। যে আনলক করে এটাকে আপনি মুভ করতে পারতেছি গাইডটাকেই। আবার এটাকে রাইট ক্লিক করে লক গাইড করে দিই, তাহলে এই গাইডটা আর নড়াচড়া করবে না। কারণ এই যে আমার এই শেপটা আছে, এই শেপটা এখানে আছে, এটার মধ্যে আমরা পরবর্তী ক্রপ মার্ক অথবা ডিজাইনের ক্ষেত্রে আমার কি দরকার হবে, সেইভাবে এই জিনিসগুলোকে অর্গানাইজ করে নিতে হবে। এইভাবে প্রথমে পেজ সেটআপটা করে নেবেন, তারপরে কি কাজ শুরু করবেন। এখান থেকে কাজ শুরু করবেন হচ্ছে ব্লিড থেকে কাজ করবেন, এবং ভিতরে যে টেক্সট থাকবে, বিভিন্ন ধরনের ইমেজ থাকবে, ইয়াগুলো থাকবে, হ্যাঁ ইনার সেফটি গাইডের ভিতরে। এখানে যতগুলো কাজ আছে দেখেন, এখানে ইনার সেফটি গাইডের ভিতরে সবকিছু রাখছে, কিন্তু বিছানের যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা, এটা কিন্তু একবারে ব্লিড থেকে কাজ করছে। ব্লিডের যে অংশটা কাটার জন্য এই অথরের অংশ কাটা ফেলা দিই। সেইভাবে এই জিনিসটাকে অর্গানাইজ করে আগে স্ট্রাকচারটা তৈরি করে নিতে হবে, তারপরে কাজ শুরু করতে হবে। তো এইখানে যে কাজটা করছে, এই কাজটা করার জন্য কি প্রথমে কি এগুলো কাজ করবেন, টেক্সট এগুলো নিয়ে কাজ করবেন। প্রথমে শেপ বানাইতে হবে, এইভাবে নিজেকে আগে করে নেবেন যে কোনটা কাজ আগে করবো। সেই শেপটা বানিয়ে নিলেন, শেপ বানিয়ে নিলেন, তারপরে এইখানে এই শেপটা বানিয়ে নিলেন, তারপরে এইগুলা লেআউটগুলো তৈরি করে নিলেন, কীভাবে শেপগুলো আছে। ছবি পরে নিয়ে আসা যাবে, একটা করলেন ছবি নিয়ে আসলেন, এই কাজটা করার দরকার নেই। দেন এই তিনটা কিন্তু সিমিলার, চারটে সিমিলার। তো একটা বানাইলেন, একটা বানানোর পর এইটাকে একটা বসা দিলেন কপি করে ছোট করে, আর একটু বানাইলেন এটা ছোট করে দিলেন, কপি করলেন, এটা কপি করলেন। তো এই চারটা কপি করে দিলে হয়ে গেল। তারপরে এখানে একটা টেক্সট লিখলেন, এখানে টেক্সট, এখানে টেক্সট, তারপরে এইটা একটা বানাইলে এইটা আবার কপি পেস্ট, তো এইটা আবার কপি পেস্ট করে দিলেন। তারপর এখানে একটা শেপ বানাইলেন, হয়ে গেল। তারপর এখানে ইমেজগুলো নিয়ে আসে, শুধু ক্লিপিং মাস্ক করে দিলেন, বাস কাজ শেষ। এইভাবে অর্গানাইজ করে কোনটার পর কোনটা করবেন, এইভাবে যদি একটা মাইন্ড ম্যাপ করে নেন। ছবি ক্লিপিং মাস্ক করা কিন্তু সহজ, জানেন না? আচ্ছা ঠিক আছে।
তো দেন আমি একটা যে কোনো একটা পিকচার নিয়ে আসি, এই পিকচারটা নিয়ে আসছি, এন্ড এই পিকচারটা আমি ক্লিপিং মাস্ক করবো একটা যে কোনো একটা শেপের মধ্যে। ধরেন আমি একটা শেপ বানাই, এই শেপ একটা বানাইছি, এই শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করবো, এই শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করতে হবে। এখন দেন এই শেপটা যেটা আছে, এখানে কিন্তু আমাদের একটাই শেপ, এই জন্য কোনো মানে অনেক সময় মানে সমস্যা হয় না। কিন্তু অনেক সময় কি একসঙ্গে অনেকগুলো কাজ করছে, এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে। এই কাজের মধ্যে কোনটা লেয়ার কোথায় আছে, কোনটা লেয়ার কোনটার উপরে আছে, এটা কিন্তু বোঝা অনেকটা মুশকিল। এই জন্য কি আমি যদি একবারই পিছনে পাঠাই দেই, তাহলে কিন্তু একবারেই আপনার কি ব্যাকগ্রাউন্ডেরও পিছনে চলে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আবার খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য করতে হবে কি, এখানে শর্টকাট ওয়ে আছে। তো দেখেন ইমেজটা আমার উপরের দিকে আছে, শেপটা নিচের দিকে আছে। তো ক্লিপিং মাস্টারের মূল শর্ত হচ্ছে ইমেজটা নিচে থাকবে, শেপটা উপরে থাকবে। তো এই জন্য করতে হবে কি, আমার এই যে ইমেজ যেটা আছে, ইমেজটাকে আপনি একটু অর্গানাইজ করে বড় সড়ো করে নেন, এইভাবে বড় সড়ো করে নিলাম। অথবা বড় সড়ো করারও দরকার নাই, আমি দেখেন এই ইমেজটাকে ছোটোই আছে, ইমেজটা আমার ছোটোই আছে। আমি এটাকে কি করবো, এর পিছনে পাঠাবো, এর পিছনে পাঠাবো। কীভাবে পাঠাতে পারি, এই কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে করবো না, করবো কীভাবে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স করে কাট করে নেব। কী করলাম, কন্ট্রোল এক্স করে কাট করে নিস। এখন করবো কি, এই যে শেপটা আছে এই শেপটা সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল বি ক্লিক করবো, কন্ট্রোল ভি না, কন্ট্রোল বি। হ্যাঁ কন্ট্রোল বি, কন্ট্রোল বি এর কাজ কি, এই যে কন্ট্রোল বি এর কাজ হচ্ছে এই যে কন্ট্রোল বি পেস্ট ইন ব্যাক, মানে কি এখন যেটা সিলেক্ট আছে ওর পিছনে পেস্ট হবে। যদি আমি এর পিছনে পেস্ট করি তাহলে কি হবে, তাহলে আমার যে ওইভাবে অ্যারেঞ্জ করার দরকার হইলো না, যে একবার পিছনে অথবা কতটুকু পিছনে বাড়াতে কতটুকু সামনে বাড়াইতে হবে। এইভাবে কি করবো, কন্ট্রোল বি ক্লিক করবো, যেখানকার ইমেজ সেখানেই আছে কিন্তু। এই দেখেন আমি কি করছি, এই যে এই ইমেজটা কন্ট্রোল এক্স করে কাট করে নিছি। এখন এইটা এই লেয়ারটা সিলেক্ট করছি, সিলেক্ট করে কন্ট্রোল বি ক্লিক করছি, ওইখানকার ইমেজ ওইখানেই আসছে। কিন্তু ইয়াটা কি হয়েছে দেখেন, আগে ছিল, এইটাকে আমি পিছনে বাড়াই দিই, এইটা ইমেজ এখন আছে উপরের দিকে। এখন আমি কি করবো, কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম, এইটা লেয়ার এখন আমি শেপটা সিলেক্ট করি, এখন কন্ট্রোল বি ক্লিক করি, দেন পার্থক্যটা কি হলো, আগে ছিল উপরে এখন চলে গেছে নিচে, তাই না। এখন আমি কি করবো, দুইটাকে ধরে ক্লিপিং মাস্ক করি, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিই। তো আমার কাজটা কি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, হয় না, ইমেজটা কিন্তু ঠিকভাবে আসে নাই। এখন এখন এইভাবেও যদি যদি হয়, এইটা কিন্তু আমরা এটাকে কিন্তু এডিট করা যায়। কিভাবে এডিট করা যায়, এই দেখেন ইমেজটা আছে না, আমাদের যে ক্লিপিং মাস্কটা আছে এটার মধ্যে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলাম। এখন দেখেন এটাকে আমি যদি এই দেখেন ইমেজটা যেটা আছে, দেন এটা কি হয়েছে, যে ক্লিপিং মাস্কটা এটার ভিতরে ঢুকে গেছে। এখন এই ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে এইখানে এসে সেখানে মুভ করতে পারবো, অথবা যদি আমার বড় করার দরকার হয় এখান থেকে বড়ও করতে পারবো। এই দেন আপনি নিজের মতো করে এটাকে আবার নিজের মতো করে মানে রিঅ্যারেঞ্জ করা যায়। আপনি চাইলে এইভাবে হচ্ছে রিঅ্যারেঞ্জও করে নিতে পারবেন। আবার এন্টার দিলাম, অথবা এসকেপে ক্লিক করবো, এসকেপে ক্লিক করবো, এটা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফটোশপে কন্ট্রোল টি ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন ওনাকে বলি আগে, দেখেন এটাকে কন্ট্রোল টি করে তারপর রাইট ক্লিক করে এই যে পাসপোর্ট টিপ, তারপর স্কোর ডিস্টর্ট, বিভিন্ন ধরনের অপশনগুলো আছে। তো এই হ্যাঁ ওইটা, এই যে এটা ওয়ার্প, এখান থেকে নিজের মতো করে এটাকে ইয়া করে নেওয়া যায়। ইলাস্ট্রেটরে তো এই অপশনগুলো, ওয়ার্পের অপশন আছে, তাহলে যে ওয়ার্পের অপশন আছে এই যে এখান থেকে ইফেক্ট থেকে এই যে ওয়ার্প, এখান থেকে অনেক ধরনের অপশনগুলো আছে, এগুলো তো ফটোশপের মধ্যেও আছে। এই যে যখন আমি কন্ট্রোল টি করবো, এই যে এখানে অপশনগুলো আছে, এই যে এটা, এই যে ওয়ার্প, এখানে ক্লিক করলাম, এই যে কাস্টমের অনেকগুলো, ওইখানে ইলাস্ট্রেটরে যতগুলো অপশন ছিল এখানেও সব অপশন আছে। এই যে আর্ক, তারপরে এখানে বিভিন্ন ধরনের এই অপশনগুলো আছে, এই জায়গায় সব অপশন কিন্তু এখানেও আছে, যতগুলা ইয়াতে ছিল এখানে যতগুলো ছিল সবগুলো এখানে যতগুলো আছে। সেই এই পর্যন্ত বোঝা গেছে নাকি, বলেন তো কি বললেন আপনি।
এটা 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 আচ্ছা, এটা তো অনেক ইজি। এটা আচ্ছা, এটা দেখে দিও। দেখেন এটা কিন্তু সহজে বানানো যাবে। কিভাবে বানানো যাবে দেখেন, এই জিনিসটা আগে ভালোভাবে বুঝেন। মাঝখানে ছবি আছে, সাইড দিয়ে একটা শেপ আছে, এবং সাইড দিয়ে আবার একটা শেপ আছে। এই জন্য আমার কি তিনটা শেপ দরকার হবে, তাই না? একটা ক্লিপিং মাস্ক করার জন্য একটা নর্মাল শেপ বসাবো, আর নিচে আবার আর নিচে আর সাইড দিয়ে আরেকটা শেপ বসাবো, যেটা শুধু স্ট্রোক কালার থাকবে। তো এই জন্য একটা কাজ করে একটা শেপ বানাই। এই একটা শেপ বানাইলাম, শিফট এবং অল্টার ধরে এই একটা শেপ বানাই নিচে, এটার মধ্যে কালার দিয়ে দিই। ওইটা তো ওই জন্য তো পুরোটাকে বানাইতে হবে। হ্যাঁ, এখন দেখেন এইটা কি করবো, এখন অফসেট পাথের মধ্যে যাব, পাথ থেকে অফসেট পাথ এই আসলাম, আসি কি করবো বড় করে নিব একটু, এই যে একটু হালকা করে বড় করে নিলাম 0.5 ইঞ্চি আকারে। আবার আবার যাবো, এটাকে আবার বড় করবো, সাইড দিয়ে আবার বানাইতে হবে, তিনটা বানাইতে হবে। অবজেক্ট থেকে পাথ থেকে আবার অফসেট পাথের মধ্যে আসলাম, আবার এই যে ওইটুকু আকারেই এটাকে একটু কমাই দিতে পারি হালকা। আচ্ছা, ওইটাই দিই 0.5। দেন তিনটা শেপ বানিয়ে নিয়েছি, দেন তিনটা শেপ আছে। তো ছবিকে ক্লিপ মাস্ক করতে হবে একটা দিই, তো আমি এটাকে রিলিজ করি ক্লিপ মাস্কটা, এই পিকচারটাকে নিয়ে আসি, কি করব এই শেপটার পিছনে বাড়াবো। দেন এই শেপটার পিছনে কিন্তু না, সবগুলোর পিছনে আছে। এই জন্য এই ইমেজটাকে কন্ট্রোল এক্স করে কাট করে নিই, নিয়ে এটার মধ্যে কন্ট্রোল বি। এখন ওই দেন ওই শেপটা যদি আছে, একটা শেপের পিছনে শুধু আসছে। এখন দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 অথবা রাইট ক্লিক করে ক্লিপ মাস্ক করলেও হবে। এখন এই যে পিছনে যে শেপটা আছে, এখন দুটো শেপ আছে, এই শেপটা শুধু স্ট্রোক কালার রাখি, এই স্ট্রোক কালার দিছি, পিরিটা বাড়াই দেই, এই যেভাবে একটা হোয়াইট কালার দিয়ে রাখি, তাতে বোঝা যাবে। এখন দেখেন এটার মধ্যে কি কিভাবে কাজ করা যাবে। সে এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে হ্যাঁ ইরেজার টুল দিয়েও হবে। দেখেন ইরেজার টুল দিয়ে করতে গেলে একটু মানে ইয়া হবে, মানে একুরেট নাও হইতে পারে। সেক্ষেত্রে এটা যেহেতু একটা পাথকে ইরেজার করার কিন্তু ইরেজ করার অপশন আছে। সিজার টুল দিয়ে করা যাবে, কিন্তু মানে সময় লাগবে। এক্সপ্যান্ড করে দেখেন, এটা আপনারটাই করি আগে, এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করে এই যে ইরেজার টুলটা নিলাম, নিয়ে এখন যেখানে যেখানে ইরেজ করা দরকার এখানে ইরেজ করে দিই। কিন্তু এখানে দেখেন একটু একুরেট ভাবে আসে না, একটু ইয়ে আসছে। তারপরে যে অল্টার ধরলে কিন্তু এই যে এইভাবে হচ্ছে ইরেজ করা যায়। অল্টার ধরলাম, অল্টার ধরতে যতটুকু এরিয়া দরকার ততটুকু আপনি ইরেজ করতে পারবেন এইভাবে, এই যে এইভাবে। কিন্তু এটা দিয়ে কিন্তু মানে একুরেট দেখেন, মোটামুটি কিন্তু একুরেট আসবে না। দেখেন একুরেট আসছে কেমন খাসকারা খাসকারা রাখতেছে, শিপ চাপেও হবে না। এখন এইটাকে করতে হবে কি, আমার পাথটাকে ইরেজ করব। ইরেজ করার জন্য এই যে শেপ টুলের নিচে দেখা যাচ্ছে শেপার টুল আছে, এই শেপার টুলের মধ্যে এই যে পাথ ইরেজার টুল নামে একটা অপশন আছে। তো এটা কি করবে, পাথকে ইরেজ করবে। তো এটা নিলাম, নিয়ে আমাদের কি করতে হবে, এখানে দেখা যাচ্ছে এতটুকু ইরেজ করতে হবে। এই জন্য এখানে ক্লিক করে শুধু ড্রাগ করবো, ইরেজ করে দিচ্ছি। তো তারপরে এই যে নিচে করতে হবে, নিচে এতটুকু ইরেজ করতে হবে, আবার এখানে ইরেজ করতে হবে, এই তারপরে এখানে এই এতটুকু ইরেজ করতে হবে, এখানে ইরেজ করতে হবে, এখানে আপনার নিজের মতো করে এইভাবে বানাই নিব। হ্যাঁ কোনটা, তাই বুঝা যাচ্ছে তো নাকি? কোনটা, হ্যাঁ যাবে, সবগুলো তো সেপারেট হয়ে গেল। এই যে এখান থেকে এই শেপ টুলের নিচেই এই শেপ বিল্ডার টুলটা যেটা আছে, এখানে পাদের যে টুলটা নিতে হবে, নিয়ে এই যে এটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কন্ট্রোলটা ক্লিক করলে কিন্তু সিলেকশনটা করলে কনভার্ট হয়ে যায়। এই যে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, সারি দিলাম, আবার শেপ টুলে শেপ পাদের যে টুলে চলে আসছে। এইভাবে যতটুকু এরিয়া আপনার দরকার নাই এইভাবে ইয়েস করে দিলাম। এই দেখেন এগুলো সবগুলো কিন্তু আছে সেপারেট হয়ে আসছে। দেখেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, দেন এটা আলাদা, এটার মধ্যে যে কালার অন্য দিয়ে চান এই দিয়ে দিলেন, সিলেক্ট এখানে এই যে যেটার মধ্যে ইচ্ছে যেটা কালার ইচ্ছে সেটাই দিতে পারো। হ্যাঁ এই যে এইভাবে করে দিলে হয়ে যাবে। তারপরে এটা পারবেন না, এটা পারবেন না। তো দেখেন এইখানে দেখেন কয়টা শেপ আছে। তো আমরা বাইরে থেকে শুরু করি, এর আগেরবার ভিতর থেকে শুরু করছিলাম, মানে মাইন্ড ম্যাপটা করা। এখন কি করবো, ভিতর থেকে শুরু করবো।
তো প্রথমে বাইরের একটা শেপ বানাইতে হবে, অথবা ভিতর থেকে যে কয়টা শেপ আছে, একটা দুইটা তিনটা চারটা শেপ আছে। তো এইখানে দুইটা কিন্তু আছে, দেখেন ভালোভাবে দেখলে বোঝা যাবে, এখানে দুইটা আছে এবং এখানে একটা, এখানে বাইরে একটা শেপ। সেইভাবে আমরা বানাই নিই, একটা দুইটা তিনটা চারটা, একসঙ্গে দুইটা থাকবে, চারটা শেপ বানাবো। সেই জন্য প্রথমে একটা শেপ বানাইনি, একটা শেপ বানাইলাম, এখন আছে এর ভিতরের দিক শেপ বানাবো। এই জন্য অবজেক্ট থেকে পাথে যাই, পাথ থেকে অফসেট পাথ, যে বাইরেও বানাইতে পারি ভিতরেও বানাইতে পারি। এই ক্ষেত্রে কিন্তু এই যে ইউনিটটা আছে না, ইউনিটটা আছে ইঞ্চি আছে, ইঞ্চি থাকার ফলে কিন্তু অনেক বেশি আকারে কিন্তু মানে ছোট বড় হয়, অনেক বেশি ছোট ছোট বড় হচ্ছে অনেক বেশি আকারে। এই জন্য আমরা ইয়াটা আছে ইউনিটটাকে একটু ইয়া করে নিই, চেঞ্জ করে নিই। এই জন্য কন্ট্রোল আর ক্লিক করি, তারপর এই যে রুলারের মধ্যে রাইট ক্লিক করে পিক্সেল করে নিই। তাহলে কি মানে ইয়াটা যখন কাজ করবো এই পিক্সেলে আসবে, এই পিক্সেল আসছে। কাজ ছোট বড় করতে গেলে মানে একটু মানে ধীরে ধীরে ইয়া করবে, কাজটা করবে। তো এইভাবে একটু হালকা করে আমরা বড়ই করে নিই, বড় করে নিলাম একটা। আবার অবজেক্ট থেকে পাথ যাই, পাথ থেকে অফসেট পাথ, একটু এটাকে অত বড় করবো না, হালকা করে দিই, যে এরকম কাছাকাছি থাকে। আবার অবজেক্ট যাই, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাই, এটাকে একটু আবার বড় করে দিই, এইভাবে দিলাম। এখন এইটার মধ্যে আমরা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার দিই, হোয়াইটে দিই, ফিলের মধ্যে কালার দিই, এটা স্ট্রোকে থাকে। এখন এই যে স্ট্রোক যেগুলো আছে এগুলোর মধ্যে আমার ইয়া করতে হবে, ড্যাশ শেড করতে হবে। তিনটাকে সিলেক্ট করলাম, স্ট্রোকে আসলাম, এই ড্যাশ লাইন করে দিচ্ছি। এগুলো এখন আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তাহলে এটা যদি ডট করতে চান তাহলে এটা রাউন্ড করে দেন, রাউন্ড করে দিই, এগুলো 0 করে দিই, যে স্পেসটা গ্যাপটা বাড়াই। স্ট্রোকের পিরিয়ডটা বাড়াই দিই, কমাই দিই। হ্যাঁ এসে স্ট্রোকের প্যানেলের কাজ মনে নাই। এই স্ট্রোকে ক্লিক করলাম, করার পর এই যে এখানে হচ্ছে ড্যাশেড লাইন, এই ড্যাশেড লাইনে ক্লিক করলে তাহলে এগুলো কিন্তু সবাই হচ্ছে এরকম থাকবে। ড্যাশেড লাইনে যখন ক্লিক করবেন এখানে হচ্ছে অনেকগুলা গ্যাপের অপশন আসছে, এই গ্যাপগুলো সবগুলো 0 করে দিই, এই যে এরকমই রাখি। আর যদি আমরা ক্যাপটা রাউন্ড করে দিই, ইয়া ক্যাপটা রাউন্ড হয়ে যাবে, সে এরকম করে। এই এর নিচে যদি আপনি যে কালার দিয়ে দিই, যেটা কালার দিবেন, তারপরে স্ট্রোকের মধ্যেও কালার দিয়ে দিই, একটা স্ট্রোকের মধ্যে কালার দিলাম, এরকম করে এটা হয়ে গেছে। এর মধ্যে এখন টেক্সট লিখতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা এটা তো বোঝা গেছে নাকি? এটা 17/23 ইঞ্চি একটা আর্টবোর্ড নিতে হবে, প্রিন্ট সেকশন থেকে নিয়ে ব্লিড নিতে হবে, মার্জিন নিতে হবে, নেওয়ার পরে কাজ শুরু করতে হবে। তারপরে এইখানে আবার যখন কাজ শেষ হয়েছে, এই 11 নম্বরে আর একটা বলছে, কিপ ইউর পোস্টার ডিজাইন ইনসাইড আর্টবোর্ড ডাইমেনশন 20/26। মানে কি আপনাকে আবার একটা আর্টবোর্ড বানাইতে হবে 20/26 ইঞ্চির। এখানে তো 17/23 ইঞ্চির বলছে, আপনাকে বানাইতে হবে 20/26 ইঞ্চির একটা আর্টবোর্ড বানাইতে হবে, যেটার মধ্যে আপনাকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা 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 কাজ শেষ করবেন। আপনারা যে বিভিন্ন এলিমেন্টগুলো আছে এগুলো দিয়ে কাজ শেষ করবেন। এটা কাজ শেষ করছেন তাই না? এটা হচ্ছে কাজ শেষ করবেন। এখন কাজ শেষ হওয়ার পর আপনাকে এই যে কাজ শেষ হওয়ার পর আপনাকে তখন ক্রোম মার্ক, রেশন মার্ক এটা দিয়ে এখন একটা এরকম স্যাম্পল বানাই দেখাইতে হবে। এইটা বানানোর জন্য আপনার ক্রোম মার্ক, রেশন মার্ক বসানোর জন্য তো জায়গা লাগবে নাকি? এর সাইডে তো কোনো জায়গা নেই, জায়গা আছে? এর সাইডে তো মানে ফাঁকা জায়গা আছে, কিন্তু এইটা তো এইটা বসালে তো হবে না। আপনাকে করতে হবে কি, একটা নতুন একটা পেজ নিতে হবে, ওর থেকে বড় সাইজ, 17/23 ইঞ্চি থাকে বড় সাইজ না, 20/26, 20/26 ইঞ্চির আমি একটা শেপ নেই এখন। তো আপনি কাজ করছেন এখান থেকে, এটাকে আমি ব্লিড পর্যন্ত এটাকে বড় করে দিই, এটাকে বড় করে দিই ব্লিড পর্যন্ত। ধরেন এটাই আমার কাজ, এটার মধ্যে কালার দিয়ে দিই, এইটা আমার কাজ। এখন এটাকে নিয়ে যেতে হবে ইয়ার মধ্যে, আমরা নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করি, কন্ট্রোল এন দিয়ে। এটা করবো কি এবার 20/26। এইটার মধ্যে কিন্তু ব্লিডের দরকার নাই, এটার মধ্যে ব্লিডের কোনো দরকার নাই, কারণ কি আমি আর ডিজাইন করবো না। আমি কি করবো, এটা হচ্ছে এটা কিরকম, যখন প্রিন্ট করে, প্রিন্টের সময় কি করে, ছবি যখন প্রিন্ট করে একটা A4 পেজের মধ্যে কিন্তু প্রিন্ট করে, একটা পেজে কি একটা ছবি দেয় না, একসঙ্গে কিন্তু অনেকগুলো ইয়া করে। তো সেক্ষেত্রে যখন প্রিন্ট করতে যায়, প্রিন্টের সময় কিন্তু অনেকগুলা একটা পেজের মধ্যে অনেকগুলো ডিজাইন প্রিন্ট করে।
এখানে আমি একটা আপনাকে এআই দেখাই, ইউটিউব ভিডিও দেখাই। যেগুলা যেগুলা একবার বড় পেজে সেগুলাকে এইভাবে করে, এই যে এক পেজেই করে। পেজের বিভিন্ন ধরনের সাইজ থাকে, এই যে এগুলা এইভাবে হচ্ছে প্রিন্ট করছে। দেন এইগুলাতে কিন্তু কোনো ব্লিডের দরকার নাই, দেন এইগুলো ব্লিডের দরকার নেই। কারণ কি? কারণ এইগুলা সাইডের ফাঁকা জায়গায় থাকে, তাই না? এগুলোর কোনো কিন্তু ব্লিডের দরকার নাই, কারণ এই যে এই ধরনের ইয়াগুলোতে কিন্তু সাইডটা একটু মানে রাখতেই হয়। কিন্তু এই যে অফসেট আমরা ইয়া দেখি, অফসেট কাটিং দেখি, তাহলে কাটিং এর সময় এই যে অনেক ধরনের অনেকগুলো পেজ নিয়ে কাজ করে। তো এই যে দেখেন, এখানে দেখেন, এখানে অনেকগুলো পেজ, অনেকগুলো ডিজাইন আছে দেখেন, একসঙ্গে কিন্তু অনেকগুলো ডিজাইন প্রিন্ট করছে। তো সেক্ষেত্রে একসঙ্গে যখন অনেকগুলো ডিজাইন প্রিন্ট করছে, সাইডের অংশ তো কাটতে হবে। এই যে কাটিং এর সময়, এই যে যাতে কাটিং এর সময় যে এই জন্য কি বড় একটা পেজে কিন্তু প্রিন্ট করছে, একটা পেজে প্রিন্ট করে না। এই যে কাটিং এর সময় কি হলো, একটু এক্সট্রা অংশগুলা ব্লিড নিয়ে কাজ করছে, ব্লিডের অংশটা কাটি ফেলাই যায়। এই দেখেন একটু হালকা ওটা ব্লিড নিয়ে কাজ করছিল, এই যার ফলে দেখেন একবারে কর্নারে কোনো ইয়ে আসে না। এই দেখেন এইভাবে কাটিং এর পরে সব পুরোটা কিন্তু চলে আসছে। তো এরকম করে কি আমাদের এই ইয়া করতে হবে। তো এই জন্য এই জিনিসটা যাতে আমরা পারি, এই জন্য করতে হবে কি, আমাদের যে পেজটা 20x26 ইঞ্চির আমাদের একটা পেজ, এই পেজের মধ্যে প্রিন্ট করতে হবে। তো এই জন্য একটা পেজ নিলাম, পেজ নিয়ে আমাদের যে ডিজাইনটা আছে এখানে ক্রোম মার্ক, রেজিস্ট্রেশন মার্ক, কালার বার এগুলা দিয়ে আমাদের একটা রেডি করে দেখাই দেওয়া হবে। তো এই জন্য আমি এখানে নিয়ে আসলাম, এটা নিয়ে এসে সুন্দরভাবে এখানে মাঝখানে বসাইছি, এটাকে মাঝখানে বসাই দিই, সেন্টার সেন্টার। এখন এখানে এই যে ফাঁকা জায়গা যেটা আছে, হ্যাঁ পুরাটাই নিয়ে আসতে হবে, ব্লিড সহ নিয়ে আসতে হবে। এই এইখানে এসে আপনাকে ক্রোম মার্ক, রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে। কিভাবে দিবেন? এই দেওয়ার জন্য এখানে এখানে নতুন একটা আবার শেপ নিয়ে নিই। তো কাজ করতে গেলে আপনাদের মনেও থাকবে না যে একটা শেপ নিয়ে প্রথমেই করে দেই। এই জিনিসটা না করে আমরা শেষে দিয়ে করি, যার কাজ শেষ হয়েছে। এখন এখানে আমরা ক্রোম মার্ক দিতে হবে। এইখানে কিন্তু ক্রোম মার্ক দেওয়ার কোনো অপশন নাই, দেখেন এখানে যে আমরা শেপ নিচ্ছি এখানে কিন্তু কোনোভাবেই মানে যাবে না আর কি। সেক্ষেত্রে আমরা এইখানে যে ডিজাইনটা আছে এখানেই করে নেব। কি করব? ফুল ডিজাইন যখন শেষ হবে তখন একটা আবার ডিজাইন এরিয়া যে সাইজ আছে ওই সাইজের একটা শেপ বানাবো। সেখানে আমরা ক্লিক করে 17x23, কত ছিল 17x কত, তাহলে সাইজ ছিল হচ্ছে 17x23। ঠিক আছে, 17x23 সাইজ। এই 17 পিক্সেল না, 17 IN দেই, তাহলে ইঞ্চি হবে। এটা অটোমেটিকলি কনভার্ট করে নিই 23 IN। এই দিয়ে দিলাম, একটা শেপ তৈরি করে নিছি, এই যে এইটা শেপ। এই শেপটাকে আমি এখন অ্যালাইন করে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে দিই। তারপর এই ব্লিডটা হচ্ছে এইখান থেকে, আপনার এটা হচ্ছে ডিজাইন এরিয়া। সো আমি কী করবো, এটাকে কপি করে ডিজাইন এরিয়া এখানে নিয়ে আসবো, এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল ভি দেই, এটা আবার সেটা ডিলিট করে দিই। এটা তো এটা পুরোটাকে গ্রুপ করে দিই। কেন গ্রুপ করবো? গ্রুপ না করলে কিন্তু যখন অ্যালাইনমেন্ট করতে যাবো তখন কিন্তু মানে এটা কিন্তু নড়ে যাবে। এই জন্য এখানে অ্যালাইন সেন্টার দিই, একবারে মাঝখানে চলে আসছে। এখন এটাকে আবার আনগ্রুপ করি, করার পর এই যে আমি শেপটা নিয়ে আসছি, এই শেপটা কেন নিয়ে আসছি? এটা আমি ক্রপ মার্ক দেওয়ার জন্য নিয়ে আসছি। এটার মধ্যে আমি ইফেক্ট থেকে ক্রপ মার্ক দিয়ে দিলাম, এই ক্রপ মার্ক বসে গেছে, মানে কি এখান থেকে কাটা পড়বে, এখান থেকে এই বাকি অংশটা কাটা পড়বে, এখান থেকে এই বাকি অংশটা কাটা পড়বে। এখন এই শেপটা তো রাখার দরকার নেই, দরকার আছে। তো এই জন্য কি করবো, এই শেপ তো রাখতে হবে, ক্রোম মার্কটা রাখতে গেলে শেপটা রাখতে হবে, আবার কালারটা রাখতে গেলে কিন্তু আমার ডিজাইনটা প্রিন্ট হবে না। এই জন্য কি করবো, স্ট্রোক কালার এবং ফিল কালার দুইটা নান করে দেবো। তাহলে কি হবে, শুধু পাতটা থাকবে। পাত থাকলে কোনো কোনো প্রকার সমস্যা নেই, শুধু পাতটা থাকার পরে দেখেন আমার ক্রোম মার্কটা এখানে এই চলে আসছে অ্যাকুরেট ভাবে। সেইভাবে ক্রোম মার্কটা দিয়ে দেবো। তারপরে রেজিস্ট্রেশন ইয়াটা রেজিস্ট্রেশন মার্কটা দিয়ে দেবো এখানে সাইডে, এবং সাইড দিয়ে কালার বার দিয়ে দেবো। দেন এইটা দেওয়ার জন্য কিন্তু সাইডে জায়গা আছে, কিন্তু এইটার মধ্যে কোনো জায়গা নেই, এখানে কোনো জায়গা নেই। তো এইভাবে আমাদের কি জিনিসটাকে অর্গানাইজ করে দুইটা পেজ নিয়ে এইভাবে আমাদের বানাইতে হবে। তারপর সবগুলোকে সেভ দিতে হবে, পিএনজি, জেপিজি যতগুলো ফরম্যাট আছে
সব ফরম্যাটে সেভ দিতে হবে। তো এই যে এটা স্যাম্পল, এই যে এইভাবে রেজিস্টার মার্কটা এখানে বসাইতে হবে। এটা কালার বারটা, আচ্ছা রেজিস্টার মার্কটা বানানোর জন্য আমাদের একটা সার্কেল দরকার আছে। এই জন্য রেক্টেঙ্গেল টুল দিয়ে এখানে একটা সার্কেল ড্র করি। এই একটা সার্কেল ড্র করলাম, এটার মধ্যে যে কোনো একটা কালার দিয়ে দেই, স্ট্রোক কালার দিয়ে দিই, ফিল কালার দিয়ে দিই, এই ফিল কালার দিয়ে দিলাম এটার মধ্যে। এখন কি করবো, আমার একটা নতুন একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা লাইন, মানে লাইনের মতো শেপ ড্র করবো। কি পাতলা করে, বেশি মোটা করা যাবে না, একবারে পাতলা, এরকম পাতলা করে একটা শেপ ড্র করলাম। এখন এটার একটা কপি নিই, কপি নিয়ে এটাকেও এখন রোটেট করে দেবো একবারে 90 ডিগ্রি আকারে। এখন দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে সেন্টার সেন্টার সবগুলোকে সিলেক্ট করে সেন্টার সেন্টার করে দিলাম। দেন এখানে এখন কি হয়েছে, এখানে আমার তিনটা শেপ আছে এখন এখানে, তাই না? একটা এইটা শেপ, একটা এইটা শেপ, একটা হচ্ছে এইটা শেপ। সো আমি কি করবো, এই যে লাইনে যে দুটো শেপ আছে, এটা একটা শেপ, এটা একটা শেপ, আমি এই লাইনটা এবং এই লাইনটা এই দুটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে দুইটাকে ইউনাইট করে দেবো। যখন ইউনাইট করলাম তখন কি হয়ে গেছে, দুইটাই একটা হয়ে গেছে। এই মাঝখানে ওভারল্যাপিং ছিল, দেন এখান থেকে শুরু করে এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, পুরোটা এখানে একটাই শেপ, মাঝখানে মাঝখানে জয়েন হয়ে গেছে, জয়েন হয়ে পুরোটা একটাই হয়ে গেছে। এখন কি করব, এখন দুইটাকে সিলেক্ট করে, যদি অ্যালাইনমেন্ট আমার ঠিক আছে, এখন দুইটাকে সিলেক্ট, এখানে কিন্তু আমার দুইটা শেপ, এর আগে ছিল তিনটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ক্রসটা আছে আর এই যে সার্কেল শেপটা, এখন দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে পাথ ফাইন্ডারে যাবো, পাথ ফাইন্ডার যে এই যে এই অপশনটা ডিভাইডের পাশে ট্রিম, এই ট্রিমে ক্লিক করবো। যখন ট্রিম করলাম তখনই দেখা যাচ্ছে সব মানে সবগুলাকে ভাঙে ভাঙে গেছে, দুইটাই মানে সবগুলো ভাঙে ভাঙে গেছে। এখন আনগ্রুপ করি, করে দেন এইটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা। অ্যালাইন, অ্যালাইনমেন্ট থেকে তো হবে না, পাথ ফাইন্ডারে, পাথ ফাইন্ডার দিয়ে কাটতে হবে। উইন্ডো থেকে পাথ ফাইন্ডারটা নিয়ে আসবেন, এই পাথ ফাইন্ডার প্যানেল এইখান থেকে। অ্যালাইন থেকে তো অ্যালাইন করা যাবে, এখানে তো কাটার অপশন নাই। পাথ ফাইন্ডার থেকে এইটা সবগুলো সিলেক্ট করে এইটাতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে সবগুলো ভাঙে যাবে। তারপর আনগ্রুপ করবেন, এইভাবে আনগ্রুপ করার পর সবগুলোর মধ্যে আলাদা আলাদাভাবে সেপারেট হয়ে গেছে। এখন এটার মধ্যে কালার দেই সায়ান, এটার মধ্যে মেজেন্ডা, এটার মধ্যে ইয়েলো, আর এইটার মধ্যে দিতে হবে রেজিস্ট্রেশন কালার। এই এটার মধ্যে লাইনটার মধ্যে রেজিস্ট্রেশন কালার দিয়ে, এটার মধ্যে এইভাবে সায়ানের পর মেজেন্ডা, তারপর এটার মধ্যে ইয়েলো কালার, অথবা এই যে কালারের, হ্যাঁ না লাইনের মধ্যে কালো কালার দিলে তো হবে না। রেজিস্ট্রেশন মার্কের কাজ, রেজিস্ট্রেশন মার্কের মধ্যে মেইনলি হচ্ছে এইটাই রেজিস্ট্রেশন কালার, এইটা হচ্ছে রেজিস্ট্রেশন কালার, এই রেজিস্ট্রেশন। কালো কালার হবে না, এটা রেজিস্ট্রেশন কালার হবে। দেখেন এটা এটার 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 দেওয়ার কারণটা কি আমি একটু পরে দেখাচ্ছি। আর একটা দেখি আমরা কালার বারটা কিভাবে দেওয়া যায়। এই জন্য একটা সার্কেল ড্র করলাম, এটা রেক্টেঙ্গেল মানে স্কোয়ার শেপ ড্র করছি। এখন এটা সুন্দর এখানে বসাই দিলাম, দিয়ে অল্টার ধরে একটা কপি নিই। এখন কন্ট্রোল ডি দিই, দুটো কন্ট্রোল ডি দিলাম, এই যে চারটা শেপ হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে কালার দিতে হবে, এটার মধ্যে সায়ান কালার, এটার মধ্যে মেজেন্টা কালার, এবং এটার মধ্যে ইয়েলো কালার, আর এটার মধ্যে ব্ল্যাক কালার। সেই দেন চারটা কালার দিয়ে দিলাম। সেই এখন এখানে আমাদের টেক্সট লিখতে হবে একটা, সো সি, তারপরে এম, তারপরে ওয়াই, তারপরে কে, এই সি আমাকে লিখে দিলাম। ক্যারেক্টারগুলোকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে পারি প্যারাগ্রাফের, দিয়ে এটাকে এইখানে বসাই দিয়ে একটু শিফট ধরে এই সাইড দিয়ে একটু বড় করে দিই, এইভাবে বড় করে দিলাম। এখন এই টেক্সটটাকে তাহলে আউটলাইন করে দিতে পারি, কন্ট্রোল শিফট ও দিয়ে আনগ্রুপ করে দিই, সবগুলো ভাঙা হয়ে গেছে। এখন এটার মধ্যে করে দিই সায়ান কালার, এইটা সবের মধ্যে সায়ান কালার, তারপর এটা সিলেক্ট করে আইটোপাত দিয়ে দিতে পারি, এখানে মেজেন্টা কালার, তারপর এটা সিলেক্ট করে আইটোপাত দিয়ে এটাতে ইয়েলো কালার, আর এটাতে ব্ল্যাক কালারই আছে, সমস্যা নেই। তারপরও একবার একুরেট হওয়ার জন্য এখানে ক্লিক করি, একবার ব্ল্যাক কালার হয়ে যাবে। এখানে এটাকে ধরে কন্ট্রোল গ্রুপ করে দিই, গ্রুপ করে দিয়ে কপি কপি করার দরকার নাই, অল্টার ধরে ড্র্যাগ করে এই যে এটাকে এখানে লাগাই দিই। এখন কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি দিয়ে স্যার আরো একবার দিতে পারি, এই যে হ্যাঁ হ্যাঁ, শুধু কন্ট্রোল ডি দিলে শুধু ডুপ্লিকেট হইতেই থাকবে। সেইখানে একটা বসাই দিলাম, নিচেও একটা বসাইতে হবে, সেরকম নিচেও একটা বানাই দিয়ে নিচে বসাই দিবেন। এখন দেখি এটা আমরা সেপারেশন প্রিভিউ করে দেখি যে প্রত্যেকটার কাজ কি হইলো, কি কি জন্য এগুলো কাজে লাগে। তো এই জন্য এই যে উইন্ডো মেনু থেকে এই সেপারেশন প্রিভিউটা নিলাম,
নিয়ে এখানে এই সেপারেশন প্রিভিউতে ক্লিক করি। করার পর দেখেন এইখানে সিএমআই কে নিয়ে আমরা ডিজাইন করছি, তাই না? এখন এই প্রত্যেকটা কালারকে আমরা সেপারেট করে দেখতে পারবো, এই ডিজাইনের মধ্যে কোনটা কালারে কতটুকু আছে, ভ্যালু আছে, এটা আমরা দেখতে পারবো। সেই জন্য আমি মেজেন্টাটা অফ করি, ইয়েলো অফ করি, ব্ল্যাক অফ করি। এইখানে দেখেন আমি শুধু আমার সায়ান কালারটা শুধু দেখাবো, সায়ানের প্লেটটা যখন প্রিন্ট করার সময় কিন্তু এইভাবে প্রিন্ট করে, প্রিন্টের সময় এইভাবে শুধু সায়ান কালারটা প্রিন্ট করে, তারপরে এর উপরে আবার মেজেন্টা কালারটা প্রিন্ট করে, তারপরে এর উপরে ইয়েলো, আবার ওইটা আবার ব্ল্যাক কালার প্রিন্ট করে, ফুল ডিজাইনটা আপনার কমপ্লিট হয়। এই জন্য যখন সায়ান কালার প্রিন্ট করে তখন দেখেন এইভাবে শুধু সায়ান কালারগুলো প্রিন্ট হয়। এই রেজিস্ট্রেশন মার্কেটের মধ্যে দেখেন এটা আমরা কি কালার দিয়েছিলাম, রেজিস্ট্রেশন কালার দিয়েছি, তাই না? এটাতে কি কালার আসছে, সায়ান কালার আসছে। এখন আমি যদি মেজেন্টার মধ্যে যাই, মেজেন্টা কালার হয়ে গেছে। আবার যদি আমি ইয়েলোর মধ্যে যাই, ইয়েলো কালার হয়ে গেছে। আবার যদি আমি ব্ল্যাক কালারে যাই, তাহলে কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। দেন এইভাবে কিন্তু প্রত্যেকটা যতবারই প্রিন্ট করবো ততবারই কিন্তু এইটা কিন্তু প্রিন্ট হবেই। তাহলে কি হবে, রেজিস্ট্রেশন মার্ক যখন প্রিন্টিং এর সময় যে প্রিন্ট করে, তখন যদি প্রত্যেকবার যদি একটা কালার যদি বারবার প্রিন্ট হয়, তাহলে যদি একটু যদি 19-20 হয় প্লেটটা, তাহলে কিন্তু এরকম দেখাবে না। যদি এই কালারটা যদি প্রত্যেকবারে প্রিন্ট হয়, তাহলে কি একটু যদি সরে যায়, তাহলে কিন্তু এখানে দেখা যাবে যে কালারটা একুরেট আসে নাই, এইদিকে কিন্তু নড়ে গেছে। এইটা দেখার জন্য কিন্তু আমাদের এই জিনিসটা দরকার হয়, রেজিস্ট্রেশন মার্কটা। যে কালার যখন প্রিন্ট করে, একটা উপরে আরেকটা প্রিন্ট করে, তখন প্লেটের কালারের প্লেট যেগুলো আছে, প্লেটের অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, এই জিনিসটা দেখার জন্য কিন্তু এটা ইউজ করা হয়। শেষ করবো তো জানি যে এইভাবে এই জিনিসটাকে অর্গানাইজ করে বানাইতে হবে। তো তারপরে এই যে জব 3 জন্য যে ফটো ম্যানিপুলেশন করতে হবে, এর জন্য সময় হচ্ছে 1 ঘন্টা। সে 1 ঘন্টার মধ্যে এই কাজটা করতে হবে। সেই জন্য সেম ভাবে এই যে ডেস্কটপে ফোল্ডার বানাইতে হবে, যেটা আমরা বানাইছি আগেই। এর ভিতরে জব 3 ফোল্ডার বানাইতে হবে। সেই যে ফোল্ডার আছে আপনার এই বিপ্লব রায়, এর ভিতরে জব 3, হ্যাঁ জব 1, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো আমি বলি যে যেইটা পারতেছেন ওইটা আগে করেন, যেটা আপনার জন্য ইজি মনে হচ্ছে ওই কাজটা আগে করেন, যাতে ওইটা আসার সম্ভাবনা এখন কম। হ্যাঁ, এই জন্য যেটা যেটা পারবেন আগে সেটা আগে করবেন, যাতে যেটা পারবেন না ওইটাতে সময় এক্সপেন্ড করতে পারেন, তাহলে ওইটাতে সময় দিতে পারেন। এই জন্য আগে যদি ওইটাতে সময় এক্সপেন্ড করেন, যেটা কাজ পারতেছেন ওইটা কিন্তু আর সময় থাকবে না। হ্যাঁ টোটালি, হ্যাঁ টোটালি আপনাকে 4 ঘন্টা দিয়ে দিই। হুম হুম হ্যাঁ, আপনাকে সব কাজ দিয়ে দিচ্ছে, আর সব কাজ আপনি যেটা পারেন সেটা করে সময়ের মধ্যে শেষ করেন সবগুলো। না না না, আর আমি তো পাশের রুমে থাকবোই। আপনারা যদি কোনোখানে যদি আটকে গেছেন, ওখানে যে আমি তো ল্যাপটপ নিয়ে বসে থাকবো, দেখাই নেবেন, সমস্যা নেই। না না, হোয়াটসঅ্যাপে না। ওয়েবের ওদের তো ওয়েবসাইট নিয়ে, নেট নিয়ে এই কাজ। হ্যাঁ হ্যাঁ কোনো উপায় নাই। পোস্টারের কাজটা জব, হ্যাঁ এটাতে সেভ করতে হবে। এই লোগো ডিজাইনের পরে পোস্টার ডিজাইন ফোল্ডার বানাইতে হবে। এই যে পোস্টার ডিজাইন ফোল্ডার বানাইতে হবে, এই পোস্টার ডিজাইনের ফোল্ডারের ভিতরে এই আপনার পোস্টার ডিজাইনটা থাকবে। তো এর ভিতরে আপনাকে হচ্ছে এটা যে বানাইলে আমরা প্রিন্ট এডি বানাইছি, এটাকেও সেভ করতে হবে। সেইটাকেও আপনার যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের ভিতরে সেভ করতে হবে।
এই জব টু ফোল্ডারের ভিতরে আপনার পোস্টার ডিজাইন, এর ভিতরে আপনি এটার নাম দিয়ে দেন প্রিন্ট রেডি। এই প্রিন্ট রেডি নামে এটা সেভ দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে সেভ করতে হবে, আবার হচ্ছে যতগুলো ফরম্যাটে সেভ দিতে বলছে, এই একটা ফাইল, দুইটা ফাইল, তিনটা ফাইল, চারটা ফাইল, সবগুলোর এই ফাইল আমার সেভ দিয়ে দিচ্ছি একবার একুরেট ভাবে। এখন সবগুলোকে সেভ করি। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল অল্টার ই। এই তো আপনি এতে এক্সপার্ট হয়ে গেছেন, আপনি তো শর্টকাটটা মনে আছে আপনার। দেন এক্সপোর্ট ফর স্ক্রিনে শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার ই। এই ক্লিক করলাম, এই এক্সপোর্ট ফর স্ক্রিন চলে আসছে। হ্যাঁ, দেন এখানে চলে আসছে। এখন এখানে নাম দিয়ে দেবো, এইটার নাম দিয়ে দিব লোগো দিয়ে দিলাম। তারপর এখানে যে এখানে আপনার ডেস্টিনেশনটা সিলেক্ট করে দিতে হবে। তো ডেস্টিনেশন সিলেক্ট না করলে হয়, এর আগে যেটা সেভ করছিলাম ওইখানে কিন্তু চলে যাবে অটোমেটিকলি। এই দেন জব টু ফোল্ডারের ভিতরে লোগো ডিজাইন, ওই ফোল্ডারে কিন্তু সেভ হবে, কারণ আপনার ডিফল্ট ফরম্যাটটা ওইখানে সেভ করাই আছে। এখন শুধু আমরা এখানে ইয়াগুলো চেঞ্জ করব। এই যে 4x করে দিলাম, তারপরে এখানে যে পিজি করে দিব, এটাও 4x। তারপরে 2x থাকলে মানে 1x থাকলে একটু কোয়ালিটিটা কিন্তু মানে খারাপ আসে। এগুলোতে এসবিজি পিডিএফ এগুলোতে দরকার নেই। তারপরে এক্সপোর্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমরা এখন এটা চারটা এখানে সেভ হয়ে চলে যাবে। এই যে এখানে দেখা চলে আসছে। তো তারপরে এখানে আবার মোকআপটা করি কন্ট্রোল অল্টার ই। আবার এই যে এটা অপশন আছে এখানে ডেস্টিনেশন, কিন্তু ডেস্টিনেশন আমার ওখানে সিলেক্ট করা থাকবে। তো শুধু এই ফরম্যাটটা যদি আপনার রেকুরেট জায়গায় সেভ দিতে পারেন, এগুলা কিন্তু ওই জায়গায় চলে যাবে। তো তারপরে এই দেখেন এটা চলে আসছে। আর এটা দেখেন নামটা আমি দেই নাই, দেখেন এই মানে রেকুরেট আসে নাই, এটা ডিলিট করে দিই। আবার এটা ভালোভাবে সেভ দিই, এটা নাম দিব মোকআপ। এখন এটা সেভ দিই। এই দেন এগুলো সবগুলো এইভাবে চলে আসছে। এখন তারপরে যেটা পোস্টার ডিজাইন আছে এটাকেও কন্ট্রোল অল্টার ই, এটাও কিন্তু আমাদের যে পোস্টার ডিজাইন ফোল্ডারের ভিতরে এটা কিন্তু মানে না, পোস্টার ডিজাইনে কিন্তু যায় না, এটা লোগো ডিজাইনে আসতেছে। তো এই জন্য জব টু ফোল্ডারের ভিতরে যায়, পোস্টার ডিজাইনটা সিলেক্ট করে দিই, সিলেক্ট ফোল্ডার, তারপর এটা এক্সপোর্ট দিই। এর নামটা আমি দিলাম না, তো এইখানে নামটা দিতে হবে, নাহলে আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3 এইভাবে আসবে, সেইভাবে একুরেট ভাবে দিতে হবে। তো এই জন্য শেষে কিন্তু এই অপশনটা চালু থাকলে এটা বোঝা যায় যে আপনার ঠিক আসলো কিনা। এই পোস্টার ডিজাইন দিলাম, দিয়ে সেভ। এই সবগুলাই সুন্দরভাবে সেভ হয়ে আসছে। এরপরে এটাতে কন্ট্রোল অল্টার ই দিয়ে এটার নাম দিয়ে দিই প্রিন্ট রেডি। এটা সেভ দিয়ে দেই। দেন এখানে কিন্তু আমার চেঞ্জ করা লাগতেছে না, এই সবগুলাই চলে আসছে। এখন শুধু আরেকটা ফরম্যাট আসে না, সেটা হচ্ছে ইপিএস। এই জন্য আবার এগুলো সেভ আসে আসে সবগুলাই আবার ইপিএস ফরম্যাটে সেভ দিয়ে দিবেন। এটা সেভ অ্যাজ ইপিএস, হ্যাঁ সবগুলাই। এটা আবার সেভ অ্যাজ ইপিএস, সবগুলাই ধরে ধরে একটা একটা করে, তাহলে কোনো কাজ একটু ভুল যাওয়ার সম্ভাবনা নেই। এইভাবে করলে কোনো ভুল যাওয়ার সম্ভাবনা নেই। আর যদি একটা করছেন পরেরটা আবার করেন নাই, সেরকম যদি একটা করে একটা একটা করে করলে মাঝে মধ্যে এইভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেইভাবে করে দিলাম। এই সবগুলা এখন সুন্দরভাবে আমার এখানে সেভ হয়ে চলে আসছে। আমরা ফোল্ডারের ভিতরে ইজ আপ টু এই লোগো ডিজাইনের ভিতরে, যে লোগো ডিজাইনের সব ফাইল আছে এই সবগুলো এখানে চলে আসছে। তো এটা যে পরে যেটা করছিলাম ইয়াটা, হ্যাঁ তারপর এই যে জব 3 ফোল্ডার, এই জব 3 ফোল্ডারের ভিতরে কি করতে হবে, এখানেও কিন্তু একটা ফোল্ডার বানাইতে হবে। এই জব 3 এর মধ্যে এটা জব শিট, এই জব শিটের মধ্যে কি কি বলছে দেখেন, এখানে একটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে জব 3 ফোল্ডার বানাইতে হবে, এবং স্পেসিফিকেশন শিট অনুযায়ী এগুলো হচ্ছে কাজ করতে হবে। ডিফল্ট ফরম্যাটটা সেভ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফটোশপ, এই রাস্টার বেসড গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, মানে কি ফটোশপ। হ্যাঁ ওইটা এখানে কন্ডিশনে বলে দিয়েছে, দেখেন এখানে কি করতে হবে। এই যে ফটো ম্যানিপুলেশন নামে একটা ফোল্ডার বানাইতে হবে, এই নামের কিন্তু একটা ফোল্ডার বানাইতে হবে জব 3 এর ভিতরে। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল ভি দিলাম, এখানে ফটো ম্যানিপুলেশন নাম দিলাম, এই চলে আসছে। সে এখন এখানে ওয়েব সেকশন থেকে একটা 1200 পিক্সেল আউটপুটের যা ডাইমেনশন নিতে হবে, যেটা করলাম আজকে। তারপরে এটা পিএনজি এবং জেপিজি ফরম্যাটে সেভ দিতে হবে। কীভাবে দেবেন এটা মনে আছে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এই যে এক্সপোর্ট অ্যাস, অথবা আরেকটা উপায় আছে কন্ট্রোল অল্টার এস, এখানে দিলে এখানে অনেকগুলো ফরম্যাট দেখায়। এই যে পিএনজি, জেপিজি, এই পিএনজি, এটা এই জেপিজি, তো এখানে অনেক অপশন আছে।
আমি বেসিক্যালি কন্ট্রোল এসটাই বেশি ইউজ করি। আর এখান থেকে তো ফাইল থেকে এক্সপোর্টের অপশন আছেই, কুইক এক্সপোর্ট পিএনজি দিলে পিএনজি হবে, আবার সেভ অ্যাসে আসে, এখানে আপনি জেপিজি অথবা পিএনজি যেটা ফরম্যাট আছে সেটা করে দিতে পারবেন। তারপর হচ্ছে এআই এর দিকে আসি। এই জানি এআই এর জন্য এখানে এটা হচ্ছে কি, এটা জব শিট। এই জব শিটে দেখেন, এখানে জব শিটের মধ্যে এখানে বলে দিয়েছে কি করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং ফুল নেম অ্যান্ড অল জব। এখানে বলে দিয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা হবে এবং আপনার পুরা নাম এবং এআই জব। এখানেও দিতে পারেন, শেষের কোডটা দিতে পারেন, এবং ফুল নেম এবং এআই জব এইভাবে লিখে দিবেন। এখানে নতুন নতুন একটা ফোল্ডার বানাই, এখানে লিখে দিই বিপ্লব, তারপরে এআই জব। এইভাবে এটাকে সেভ করে দিবেন। তো তারপরে এখানে যতগুলো ফাইল আছে সব পিকচার বানাইতে হবে 2টা, তারপরে ব্যাকগ্রাউন্ড উপরে রাখতে হবে একটা ইমেজ, এইভাবে সবগুলো কাজ করতে হবে। তারপরে ক্যানভা দিয়ে ডিজাইন করে রাখতে হবে। এটা